হ্যাঁ, যখন OH মাইনাস এসে গানটা গাইলো তখন কার্বন তার অ্যান্টিবন্ডিং অরবিটালটাকে একেবারে বিস্তৃত করে দিল, এই আমার অ্যান্টিবন্ডিং অরবিটালে চলো অ্যাটাক মারো। কার্বন আর ক্লোরিনের মধ্যে যখন এই বন্ধন ভেঙে যাচ্ছে, কার্বন তো মনের দুঃখে বলছে ক্লোরিনকে, अभी न जाओ छोड़कर दिल अभी भरा नहीं। এই OH মাইনাস কি হলো, কার্বনের ঠিক পিছনে এসে এই সুন্দর গানটি সে ধরলো, বললো আমি এসে গেছি তোমার হৃদয় চুরি করার জন্য। কার্বন OH মাইনাস ধীরে 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 কার্বনের জীবনে প্রবেশ করছে। আর এই ছাতাগুলো মনে করো, এগুলো সব গ্রুপগুলো এদিকে আছে, এইখানে এটা মনে করো কার্বন, এটা মাঝখানে কার্বন, আর এখান থেকে সব গ্রুপগুলো ঝুলছে এদিকে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স দাদা অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে ক্লাস 12 এর হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক প্রতিস্থাপন বিক্রিয়া, যার মধ্যে আরো গুরুত্বপূর্ণ SN1 এবং SN2 নিয়ে ডিসকাশন করব। এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে জিরো থেকে হিরোতে নিয়ে যাব, একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। তো চলো ঝটপট আর অন্য কোনো দিকে মন না দিয়ে সরাসরি খাতা পেন নিয়ে বসে যাও এবং আজকের ক্লাসটা যে একেবারে কেমিস্ট্রিটাকে হৃদয়ের সাথে মিশিয়ে নিতে চাও, হৃদয় থেকে বুঝতে চাও, আজকের ক্লাসটা তার জন্য। তো চলো আর দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন, রিঅ্যাকশন এবং SN1 এবং SN2 নিয়ে আমরা আলোচনা করব। দেখো প্রতিস্থাপন, আজ আমরা আলোচনা করব কি, আজ আমরা আলোচনা করব নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া জানতে গেলে প্রথমেই আমাকে নিউক্লিওফাইল কি জানতে হবে, আর প্রতিস্থাপনটাই বা কি। প্রতিস্থাপন মানে আগে পুরানো যে ছিল, তোমার পুরানো কোনো বন্ধু বা পুরানো কোনো বান্ধবীকে সরিয়ে দিয়ে নতুন কারোর সাথে বন্ধুত্ব করা, নতুন কারোর সাথে হাত মেলানো, পুরানো হাত যার সাথে মেলানো ছিল পুরানো কাউকে সরিয়ে দিয়ে নতুন কাউকে নিয়ে আসা তার জায়গায়, এটাই তো প্রতিস্থাপন। অর্থাৎ মনে করো তুমি ক্লাস 11 যে ফার্স্ট হয়েছে, ক্লাস 12 তাকে সরিয়ে দিয়ে তুমি তার জায়গায় ফার্স্ট হলে, অর্থাৎ কাউকে সরিয়ে দিয়ে তার জায়গায় যুক্ত হওয়া, তার স্থানটাকে দখল করা, এটাই তো প্রতিস্থাপন। আর স্যার নিউক্লিওফাইলটা কি? নিউক্লিওফাইলের ক্লাস আমি ডিটেলস করিয়েছি। কোথায়? আমি ডিটেলস করিয়েছি আমাদের অ্যাপে। সেখানে আমি তোমাদেরকে পড়িয়েছি যে নিউক্লিওফাইল আমরা কাদেরকে বলবো, যারা নিউক্লিয়াসকে ভালোবাসে। নিউক্লিয়াসকে কে ভালোবাসে? নিউক্লিয়াসের আধান কি? পজিটিভ। নিউক্লিয়াসকে কে ভালোবাসবে? যার আধান নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক আধানযুক্ত কোন যৌগ, মনে করো OH মাইনাস, মনে করো CN মাইনাস, মনে করো NH2 মাইনাস, মনে করো জল, ঋণাত্মক আধান না হলেও হতে পারে জল, মনে করো অ্যামোনিয়া NH3, মনে করো CH3OH, অ্যালকোহল। অর্থাৎ যাদের কাছে অতিরিক্ত ইলেকট্রন আছে, দ্যাট মিন্স যাদের কাছে নেগেটিভ চার্জ আছে, তাদেরকেই আমরা নিউক্লিওফাইল বলবো। কারণ যাদের কাছে নেগেটিভ চার্জ আছে সে পজিটিভ চার্জের সাথে যুক্ত হতে চায়, পজিটিভ চার্জের সাথে যে যুক্ত হতে চায় সেই হলো নিউক্লিওফাইল। যার কাছে অতিরিক্ত ইলেকট্রন আছে সেই হলো নিউক্লিওফাইল। অর্থাৎ আমরা কোনো প্রতিস্থাপনকে যদি নিউক্লিওফাইলের দ্বারা করি তাহলে আমরা তাকে কি বলবো? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। কথা বোঝা গেল? চলো আমরা ধীরে ধীরে আমরা আরো ভিতরে প্রবেশ করব। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কি? নিউক্লিওফাইলের দ্বারা প্রতিস্থাপন, নেগেটিভ চার্জ যুক্ত কোনো যৌগের কোনো গ্রুপের দ্বারা প্রতিস্থাপন, অতিরিক্ত ইলেকট্রন যুক্ত কোনো গ্রুপের দ্বারা বা কোনো যৌগের দ্বারা, কোনো অণুর দ্বারা প্রতিস্থাপন যদি আমরা করি তাদেরকে আমরা বলবো কি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন মানে বুঝে গেছো? তাহলে এদেরকে আমরা কি বলি? এই ধরনের স্পিসিসকে আমরা কি বলি? নিউক্লিওফাইল। অর্থাৎ নিউক্লিওফাইলের দ্বারা যে প্রতিস্থাপন হয় তাকে আমরা কি বলি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। চলো দেখো
প্রথমে আমরা যেটা আলোচনা করব, মন দিয়ে শোনো ভাই, মন দিয়ে শোনো, এই ক্লাসটা তোমার জন্যই আমি নিয়ে এসেছি। তোমাকে দেখতে হবে, তুমি কোথাও যেতে পারবে না। দেখো SN1 রিয়াকশন আজ আমাদের আলোচনার প্রথম টপিক, আজ আমাদের আলোচনার প্রথম বিষয় SN1। দেখো SN1 এর ফুল ফর্ম আমরা প্রথমে জানার চেষ্টা করব। দেখো SN1 এর ফুল ফর্ম হচ্ছে সাবস্টিটিউশন, S ফর substitution, S for substitution, N for nucleo, N for nucleophilic, N for nucleophilic। আর এই যে উপরে ছোট্ট করে 1 লেখা আছে তার জন্য বলা হয় কি ইউনিমলিকিউলার। তাহলে প্রথম বুঝে গেলাম আমরা এর নামের অর্থ কি, সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক, ইউনিমলিকিউলার রিঅ্যাকশন, দ্যাট মিন্স SN1। স্যার আপনি তো মানেগুলো বললেন বুঝলাম, কিন্তু সাবস্টিটিউশন আর নিউক্লিওফাইল ব্যাপারটা তো বুঝেছি, প্রতিস্থাপন এই ইউনিমলিকিউলারের ব্যাপারটা কি, চলো ধীরে ধীরে আমি যখন স্টার্ট করব তুমি বুঝতে পারবে। চলো চলো আমরা একটা রাসায়নিক বিক্রিয়া প্রথমে নেব। কি বিক্রিয়া নেওয়া যায়, কি বিক্রিয়া নেওয়া যায়? দেখো আমরা একটি রাসায়নিক বিক্রিয়া নিচ্ছি, CH3Cl টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। এখানে দেওয়া হলো জল, এখানে কি দেওয়া হলো জল। এই টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডে যখনই জল দিয়ে দেওয়া হলো বা জলের মধ্যে যখন টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডকে দিয়ে দেওয়া হলো, জলের মধ্যে যখন টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডকে দিয়ে দেওয়া হলো, ম্যাজিক হয়ে গেল, ম্যাজিক হয়ে গেল। কি ম্যাজিক হলো? এই Cl এর জায়গায় ভাই, Cl এর জায়গায় যেখানে Cl ছিল সেই Cl এর জায়গায় চলে আসলো কি OH, এর নাম হয়ে গেল কি টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। তাহলে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডে জল দেওয়া হলো বা জলের মধ্যে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডকে দিয়ে দেওয়া হলো, দেখা গেল সেই টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড আর নেই, সে হয়ে গেছে OH। এখানে দেখো দেখে বোঝা যাচ্ছে যে Cl ছিল এখানে, Cl এর জায়গায় OH যুক্ত হয়েছে, Cl ছিল এখানে, Cl এর জায়গায় OH যুক্ত হয়েছে। এটাকেই আমরা কি বলেছিলাম শুরুতে, প্রতিস্থাপন। অর্থাৎ কোন একটি গ্রুপকে সরিয়ে দিয়ে সেই গ্রুপের জায়গায় নতুন একটি গ্রুপ, নতুন একটি পরমাণু এসে যুক্ত হওয়াকে বলে প্রতিস্থাপন। কাউকে সরিয়ে দিয়ে, দেখো এখানে দেখতে পাচ্ছ Clটাকে সরিয়ে দিয়ে আমরা Cl এর জায়গায় OH নিয়ে এসেছি, Cl কে সরিয়ে দিয়ে, এটাই হলো প্রতিস্থাপন। এবং কিভাবে প্রতিস্থাপন হলো বিজ্ঞানীরা অ্যানালিসিস করলেন, এই বিক্রিয়াটাকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করলেন, এই বিক্রিয়াটাকে নিয়ে বিজ্ঞানীরা আলোচনা করলেন, অ্যানালিসিস করলেন, করে দেখলেন এই বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয় ভাই। এই বিক্রিয়া কয় ধাপে সম্পন্ন হয়? 2 ধাপে। প্রথম ধাপে কি হয়, প্রথম ধাপে কি হয় ভাই, প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে এই টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের CCl যে বন্ধন আছে, এই বন্ধনে কি হয়, এই বন্ধন প্রথমে ভেঙে যায়। এই বন্ধন কি হয়, এই বন্ধন প্রথমে ভেঙে যায়, গিয়ে কি হয়, গিয়ে কি হয় দেখো এখানে কি হয় তুমি দেখতে পাবে, এই Cl এর বন্ধনের অসম বিভাজন হয়। এই অসম বিভাজন হয়ে গিয়ে এখানে কার্বোক্যাটায়ন তৈরি করে এবং তার সাথে Cl মাইনাস আলাদা হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে প্রথম ধাপে এই যে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড আমরা নিয়েছিলাম, প্রথম ধাপে যে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড আমরা নিয়েছিলাম, সেই ধাপে জলের মধ্যে সেই টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডটা দেওয়ার পরেই CCl যে বন্ড, এই বন্ড ব্রেক করে যায়, এই বন্ডের ক্লিভেজ ঘটে, এই বন্ডের ক্লিভেজ ঘটে এবং এই CCl বন্ড ভেঙে যায়, অসম বিভাজন হয়, হেটেরোলাইটিক ক্লিভেজ হয়, অসম বিভাজন হয়, CCl বন্ডের ইলেকট্রন চলে যায় কোথায়? ক্লোরিনের কাছে, গিয়ে Cl মাইনাস হয়ে যায়। স্টেপ 2 মন দিয়ে শোনো ভাই, এনার্জেটিক ভাবে শোনো, আমার মতো এনার্জি তোমাকেও নিয়ে আসতে হবে। দেখো এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো, এই যে কার্বনের উপরে পজিটিভ চার্জ ভাই, কার্বোক্যাটায়ন তৈরি হলো, এই কার্বোক্যাটায়নে এই যে জলের অণু, এই যে জলের অণু ভাই, এই যে জলের অণু, মন দিয়ে দেখো, এই জলের অণুর অক্সিজেনের উপরে কি আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। এই অক্সিজেনের উপরে কি আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। কার্বন কি পজিটিভ, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কার্বনের পজিটিভ সেন্টারে গিয়ে অ্যাটাক করে। জল একটা কি, জল একটা দুর্বল নিউক্লিওফাইল, মৃদু নিউক্লিওফাইল, যাই হোক জল নিউক্লিওফাইল। এই জলের অণু এসে কার্বনের পজিটিভ সেন্টারে ভাই অ্যাটাক করে দেয়, কার্বনের পজিটিভ সেন্টারে অ্যাটাক করে
দেয়, কার্বনের পজিটিভ সেন্টারে অ্যাটাক করে দেওয়ার পরেই জলের অবস্থা হয়ে যায় এই রকম। জলের অবস্থা এইরকম হয়ে যায়, জলের অক্সিজেনের লোন পেয়ারটা, জল একটা নিউক্লিওফাইল, মৃদু নিউক্লিওফাইল, দুর্বল নিউক্লিওফাইল, এই অক্সিজেনের উপরে থাকা লোন পেয়ার কার্বনের পজিটিভ সেন্টারে এসে অ্যাটাক করে। এবং অ্যাটাক করে মানে কি, এই যে লোন পেয়ার, এই লোন পেয়ারটা কার্বনের পজিটিভ সেন্টার, কার্বনের ধনাত্মক আধান, সেখানে কার্বনের চারিদিকে দেখো 6খানা ইলেকট্রন আছে, জলের অক্সিজেনের উপরে থাকা 2খানা ইলেকট্রন এই কার্বনের পজিটিভ সেন্টারে এসে ডোনেট করছে, দান করছে। এবং এই দান করার পরে অক্সিজেন তারা 2খানা ইলেকট্রন হারাচ্ছে না। এই দান করার পরে অক্সিজেন তারা 2খানা ইলেকট্রন হারিয়ে ফেলছে। সেই জন্য দেখো অক্সিজেনের উপরে আমি পজিটিভ চার্জ দিয়েছি, কারণ অক্সিজেনের লোন পেয়ারটা এই কার্বনের পজিটিভ সেন্টারে ডোনেশন হয়ে যাচ্ছে। এবং শুধু লোন পেয়ারটা ডোনেশন হচ্ছে না, অ্যাকচুয়াল এই লোন পেয়ারের সাথে সাথে এই জলের অণুটাও এসে এখানে যুক্ত হয়ে গেল। এইবার দেখো অক্সিজেনের উপরে কি চার্জ আছে বলো, অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ আছে না নেই? এবার তোমরা জানো তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর উপরে পজিটিভ চার্জ আনস্টেবল, তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর উপরে পজিটিভ চার্জ আনস্টেবল। তারপরে কি হয়, এই OH বন্ডের ইলেকট্রনগুলো অক্সিজেনের উপরে চলে আসে, অক্সিজেনের উপরে চলে আসে, গেলে কি হয়, গেলে এটা দেখো CH3 হয়ে গেল OH। আর এখান থেকে এই যে H, এই Hটা এই Cl এর সাথে যুক্ত হয়ে HCl হয়ে যায়। কি বললাম বোঝা গেল? শোনো মন দিয়ে ভাই, শোনো মন দিয়ে, দেখো টু স্টেপ রিঅ্যাকশন, এটা 2 ধাপের বিক্রিয়া, এটা 2 ধাপের বিক্রিয়া। প্রথম ধাপে কি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়, প্রথম ধাপে কি হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়। দ্বিতীয় ধাপে কি হয়, জলের অণু গিয়ে ওই কার্বোক্যাটায়নে অ্যাটাক করে এবং এখানে OH, এবং এই কার্বোক্যাটায়নে OH কে যুক্ত করে দেয়। জলের মধ্যে দেখো এইভাবেও তুমি ভাবতে পারো, জলের মধ্যে কি আছে, H আর OH আছে, জলের মধ্যে কি আছে, H আর OH আছে। OH এর পার্টটা এই কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়ে গেল, হয়ে গেল OH। আর জলের মধ্যে যে H এর পার্টটা ছিল সেটা চলে গেল Cl এর সাথে, হয়ে গেল কি HCl। তাহলে বোঝা গেল এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি SN1 বিক্রিয়া। এই বিক্রিয়াকে বলা হচ্ছে কি SN1 বিক্রিয়া। কেন SN1? সাবস্টিটিউশন হচ্ছে, দেখো সাবস্টিটিউশন হচ্ছে, নিউক্লিওফাইল গিয়ে কার্বোক্যাটায়নে যুক্ত হয়েছে, নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করেছে, জল একটা নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করেছে। এবং দেখো এই Cl এর জায়গায় যে OH গেছে, সেই OH ও একটা কি নিউক্লিওফাইল। তাহলে এই জলও নিউক্লিওফাইল এবং জল থেকে আসা OH সেটাও নিউক্লিওফাইল। তাহলে এই বিক্রিয়াটা নিউক্লিওফাইলের দ্বারা প্রতিস্থাপন ঘটেছে, নিউক্লিওফাইলের দ্বারা প্রতিস্থাপন ঘটেছে। তাই এই বিক্রিয়ার নাম নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, তাই এই বিক্রিয়ার নাম নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। SN1 কেন, এই 1 এর অর্থ কি, এই 1টা কেন হলো? দেখো দুটো ধাপে এই বিক্রিয়া সংগঠিত হয়েছে, দুটো ধাপে এই বিক্রিয়া সংগঠিত হয়েছে। মন দিয়ে দেখো ভাই, এইভাবে কেউ তোমাকে বলবে না। প্রথম ধাপে দেখো বন্ধন ভেঙেছে, প্রথম ধাপে বন্ধন ভেঙেছে, দুঃখ পেয়েছে, হৃদয়ে কষ্ট হয়েছে, প্রথম ধাপে বন্ধন ভেঙেছে। দেখো কার্বন আর ক্লোরিনের যে বন্ড ছিল প্রথম ধাপে, সেই বন্ড ভেঙে চুরমার হয়ে গেছে, হৃদয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তো এই কার্বন প্রথম ধাপে বন্ধন ভেঙেছে, দ্বিতীয় ধাপে দেখো বন্ধন তৈরি হয়েছে, দ্বিতীয় ধাপে বন্ধন তৈরি হয়েছে। দেখো তোমরা একটা বাস্তব লজিক দিয়ে ভাবো যে বন্ধন ভাঙা কিন্তু অনেক সহজ, সম্পর্ক ভেঙে দেওয়া কিন্তু অনেক সহজ, সম্পর্কের বিচ্ছেদ ঘটানো কিন্তু অনেক সহজ, কিন্তু একটা সম্পর্ককে তৈরি করা, একটা বন্ধনকে তৈরি করা, সেটা কিন্তু অনেক কঠিন। বাস্তব জীবনে ভেবে দেখো। তাই বন্ধন কি ভাঙা কি দ্রুত ভেঙে যায়, বন্ধন বিভাজন দ্রুত হয়, এবং বন্ধন তৈরি হয় কি, বন্ধন তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে। তাহলে দেখো স্টেপ 1, যাই হোক স্টেপ 1 দেখা গেছে যে SN1 বিক্রিয়ায় স্টেপ 1 যে ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হয় সেই ধাপ হচ্ছে RDS, সেই ধাপ হচ্ছে কি RDS। প্রথম ধাপ স্টেপ 1 যে ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে সেই ধাপ কি রেট ডিটারমাইনিং স্টেপ RDS, এবং এটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ, এটা হলো কি স্লোয়েস্ট স্টেপ, এটা কি স্লোয়েস্ট স্টেপ। অর্থাৎ দেখা গেছে যে ধাপে কার্বোক্যাটায়ন তৈরি হয় সেই ধাপটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ। এবং এই হার নির্ণায়ক ধাপে
এই হার নির্ণায়ক ধাপে দেখো, এই হার নির্ণায়ক ধাপে একটি কণা অংশগ্রহণ করে, কেবলমাত্র অ্যালকিল হ্যালাইড একটি কণা অংশগ্রহণ করে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে, একটি কণা অংশগ্রহণ করে। তাই আমরা এখানে 1 লিখেছি। তাহলে SN1 এর অর্থ বোঝা গেল। এই বিক্রিয়া নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নম্বর 1, সেই জন্য SN1 এর মানে কি? বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে একটি কণা অংশগ্রহণ করে, তাই একে আমরা কি বলি? ইউনিমলিকিউলার, এবং এখানে 1 লেখা হয়, ইউনিমলিকিউলার, এবং এখানে 1 লেখা হলো। বোঝা গেল কি বললাম? চলো এইবার আমরা একটা বিশেষ ব্যাপার জানবো। দেখো, এইবার আমরা একটা বিশেষ ব্যাপার জানবো। চলো দেখো, এই যে কার্বনের দেখো, তাহলে SN1 বিক্রিয়া কয় ধাপে হয়? 2 ধাপে হয়। এবং দেখো প্রথম ধাপে কি তৈরি হলো? কার্বোক্যাটায়ন তৈরি হলো। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে ধাপে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে, বিক্রিয়া তত ভালো হবে। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে, SN1 বিক্রিয়া তত ভালো হবে। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে, SN1 বিক্রিয়া তত ভালো হবে। মনে রাখতে হবে, SN1 বিক্রিয়া কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে হয়, এটা ভুলে গেলে চলবে না। এটা ভুললে কিন্তু তুমি পরীক্ষায় উত্তর করতে পারবে না। SN1 বিক্রিয়া কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে হয়, এবং কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি, SN1 বিক্রিয়া তত ভালো হয়। আশা করি ব্যাপারটা তোমরা বুঝে গেছো। চলো আমরা নেক্সট চলে যাই। দেখো, যা শিখলাম, যা দেখলাম, যা আলোচনা করলাম, এই বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে বিক্রিয়ার অণু থেকে ধীর গতিতে লিভিং গ্রুপ অপসারিত হয়, এবং এই যে গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, এই যে সিএল গ্রুপ, এই যে গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, এই যে সিএল, এই সিএল কে বলা হয় লিভিং গ্রুপ। বোঝা গেল কি বললাম? যে গ্রুপটা বেরিয়ে যাচ্ছে একে বলে লিভিং গ্রুপ। প্রথম ধাপে বিক্রিয়ক অণু থেকে ধীরে ধীরে লিভিং গ্রুপ অপসারিত হয়ে স্থিতিশীল কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। এই ধাপকে হার নির্দেশক ধাপ বা RDS বলে। বিক্রিয়ার হার সমান K ইন্টু বিক্রিয়ক অণু। দেখো কিরকম বিষয়টি, দেখো তাহলে এই বিক্রিয়ার স্টেপ 1টা যদি বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ হয়, তাহলে যদি বলে বিক্রিয়ার হারের সমীকরণ কি হবে, তাহলে R প্রপোর্শনাল টু, তোমরা যারা ক্লাস 11-এ পড়েছো যে একটি রাসায়নিক বিক্রিয়ার হার তার বিক্রিয়কের গাঢ়ত্বের সমানুপাতিক হয়। বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের সমানুপাতিক হয়। তাহলে R প্রপোর্শনাল টু CH3 হোল 3 CCl। এবং এই সমীকরণটাকে যদি আমি এভাবে লিখি, R সমান K ইন্টু CH3 হোল 3 CCl, এটা আমি লিখতে পারি। এবং এই বিক্রিয়ার হার সমীকরণ থেকে দেখতে পাচ্ছি আমরা যে কোন রকম নিউক্লিওফাইলের কোনো টার্ম এখানে নেই। এই সমীকরণের মধ্যে নিউক্লিওফাইলের কোনো চিহ্ন নেই। তাই SN1 বিক্রিয়া নিউক্লিওফাইলের গাঢ়ত্ব বেশি হলো না কম হলো, কোনো অসুবিধা নেই। বেশি হলেও মানে ভালো, না হলেও কোনো অসুবিধা নেই। নিউক্লিওফাইলের গাঢ়ত্ব বেশি হলেও ভালো, কম হলেও ভালো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে নির্ভর করে না, বাট নিউক্লিওফাইল থাকতে হবে। গাঢ়ত্বের উপরে এর বিক্রিয়ার হার কোনো ডিপেন্ড করে না, বাট নিউক্লিওফাইল কিন্তু থাকতে হবে, নাহলে প্রতিস্থাপন হবে কিভাবে? নিউক্লিওফাইল আছে বলেই তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হচ্ছে না। তো এই হলো ব্যাপার। চলো নেক্সট, বিক্রিয়ার হার সমান বোঝা গেল। যেসব SN1 বিক্রিয়ায় দ্রাবক নিউক্লিওফাইল হিসাবে কাজ করে, দেখো এই যে আমরা বিক্রিয়াটা নিয়েছিলাম, দ্রাবক, এই দ্রাবক দেখো এখানে কি জল, তাহলে এখানে যেটা জল এটাই দ্রাবক, এই জল হলো দ্রাবক, এই জল হলো দ্রাবক, এবং এই দ্রাবকই দেখো এখানে নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে। এখানে জল, আমি এই জলের সাথে NaOH বা KOH নিতে পারতাম, জলের সাথে আমি NaOH বা KOH নিতে পারতাম। দেখো এখানে জল হলো আমাদের কি দ্রাবক। আমরা দেখো অ্যালকিল হ্যালাইডের সাথে কি নিয়েছিলাম? জল নিয়েছিলাম সলভেন্ট হিসাবে, দ্রাবক হিসাবে। এবং যে জল নিয়েছিলাম আমরা, সেই জলটাই দেখো নিউক্লিওফাইল হিসাবে এখানে কাজ করিয়েছি। আমি জলের সাথে আমি NaOH ও নিতে পারতাম, কোনো ব্যাপার ছিল না, দিয়ে আমি OH মাইনাসকে ডিরেক্ট অ্যাটাক করাতে পারতাম এখানে, তাও চলতো। তাহলে আমি শুধু জল নিয়েছি, তাহলে এখানে যদি আমি শুধু জল নিই, সেই জল থেকেও OH আসবে, দেখতে পাচ্ছি জলের মধ্য থেকে OH সেখানে যুক্ত হয়েছে। তাহলে যে সমস্ত SN1 বিক্রিয়ায় সলভেন্ট হিসাবে যেটা আমরা ব্যবহার করি, যে সমস্ত SN1 বিক্রিয়ায় সলভেন্ট হিসাবে আমরা যেটাই ব্যবহার করি,
সেখান থেকেই যদি আমাদের নিউক্লিওফাইল উৎপন্ন হয়, সেই সলভেন্টই যদি নিউক্লিওফাইল হিসাবে কাজ করে, তখন আমরা সেই বিক্রিয়াকে কি বলবো? সলভোলিসিস। তাহলে যেসব SN1 বিক্রিয়া, সব নয়, যে সকল SN1 বিক্রিয়ায় দ্রাবক নিউক্লিওফাইল হিসাবে কাজ করে সেই বিক্রিয়াগুলিকে সলভোলিসিস বিক্রিয়া বলা হয়। সেই বিক্রিয়াগুলিকে আমরা কি বলি? সেই বিক্রিয়াগুলিকে আমরা সলভোলিসিস বিক্রিয়া বলি। সেই বিক্রিয়াগুলিকে আমরা সলভোলিসিস বিক্রিয়া বলি। চলো, SN1 বিক্রিয়ার উপর প্রভাবকারী বিষয়। SN1 বিক্রিয়া উপর কোন কোন ফ্যাক্টর কাজ করে? প্রথম হলো SN1 বিক্রিয়া সেই ভালো দেবে যে ভালো কার্বোক্যাটায়ন তৈরি করবে। আমি অনেক প্রশ্ন রেখেছি, অনেক প্রশ্নের সমাধান করাবো। দেখো প্রথম পোর্শনটা দেখো। মনে করো এটি একটি যৌগ, এটি একটি, আর এটি একটি। দিয়ে বলল যে এদের মধ্যে কে ভালো SN1 বিক্রিয়া দেবে, এদের মধ্যে কে ভালো SN1 বিক্রিয়া দেবে। তাহলে SN1 বিক্রিয়ার কনসেপ্ট আপাতত বোর্ড লেভেলে, বোর্ডের জন্য যদি তোমার SN1 বিক্রিয়ার অর্ডার দেয় বা যদি তোমাকে বলে যে কে ভালো SN1 দেবে, তাহলে তোমাকে প্রথমে কার্বোক্যাটায়নের কথা চিন্তা করতে হবে। তাহলে এই যৌগতে যদি আমরা কার্বোক্যাটায়ন তৈরি করি, এটা লিভিং গ্রুপ, এই লিভিং গ্রুপ যদি বেরিয়ে যায়, তাহলে এখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে, এখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটা কি? এটা। এখান থেকে এই সিএলটা যদি বেরিয়ে যায়, এখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে, আর এখান থেকে যদি এই সিএলটা বেরিয়ে যায়, এখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে প্লাস। এইবার দেখো এই কার্বোক্যাটায়নগুলির স্টেবিলিটি নির্ণয় করতে হবে। কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, এগুলো আমি আগে তোমাদেরকে পড়িয়েছিলাম। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন 1 নম্বর কার উপরে ডিপেন্ড করে? যদি কার্বোক্যাটায়নটি অ্যারোমেটিক হয় সেটা সবচেয়ে বেশি স্টেবল হবে। 2 নম্বর রেজোনেন্স করলে স্টেবল হয়। 3 নম্বর আলফা হাইড্রোজেনের সংখ্যা বা হাইপার কনজুগেশন, আলফা হাইড্রোজেন বেশি হলে স্টেবিলিটি বেশি হয়। আলফা কার্বন, আলফা হাইড্রোজেন কাকে বলে? আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে। আলফা কার্বন কাকে বলে? কার্বোক্যাটায়নের সাথে যুক্ত কার্বনকে আলফা কার্বন, এবং এই আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে। এই যৌগে আলফা হাইড্রোজেন কতগুলি? 9টি। দেখো 3টি। এই যৌগে আলফা হাইড্রোজেনের সংখ্যা কতগুলি? 6টি। এই যৌগে আলফা হাইড্রোজেনের সংখ্যা কতগুলি? 3টি। তাহলে সবচেয়ে বেশি স্টেবল কে? এই কার্বোক্যাটায়ন, তারপরে এটা, তারপরে এটা। তাহলে সবচেয়ে ভালো SN1 বিক্রিয়া কে দেবে? এটা। কি বললাম, মজা হলো? এই রেজোনেন্স আর অ্যারোমেটিসিটি পরে কোশ্চেন আসবে, তখন বলবো। তাহলে উৎপন্ন কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যত বেশি, বিক্রিয়ার হার তত বেশি, এবং বিক্রিয়া কোনটির SN1 বিক্রিয়া তত বেশি সক্রিয়। রাইট? চলো লিভিং গ্রুপের প্রকৃতি। লিভিং গ্রুপের প্রকৃতি কি? যে গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, প্রথমে কি সিএল বেরিয়ে যাচ্ছে, বন্ধন বিভাজন হচ্ছে, সিএল গ্রুপ বেরিয়ে যাচ্ছে। এই যে বেরিয়ে যাচ্ছে তাকে আমরা বলছি লিভিং গ্রুপ। এই লিভিং গ্রুপ যত ইজিলি বাইরে বেরিয়ে যাবে, আমরা বলবো তত ভালো বিক্রিয়া হবে। দেখো যদি অ্যালকিল গ্রুপ, কোশ্চেন দিচ্ছি একটা, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো মনে করো এটা, এখানে নিচ্ছি আমরা আয়োডিন, এখানে নিচ্ছি আমরা ব্রোমিন, এখানে নিচ্ছি আমরা ক্লোরিন, আর এখানে নিচ্ছি আমরা ফ্লুরিন।
এইবার বললো যে এই যৌগগুলি, এই কম্পাউন্ডগুলি কে ভালো SN1 দেবে। তাহলে এখানে প্রত্যেকে দেখো একই কার্বোক্যাটায়ন তৈরি করবে যদি বন্ড ভাঙে। এইবার দেখতে হবে কোন বন্ড সহজে এবং দ্রুত ভাঙছে। তাহলে দেখো যদি আমরা সাইজ অর্ডার বলি, তাহলে দেখো আয়োডিনের সাইজ সবচেয়ে বড়, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লুরিন। যদি বলি বন্ড লেন্থ, তাহলে কার্বন আয়োডিনের বন্ড লেন্থ সবচেয়ে বড়, তারপরে সিবিআর, তারপরে কি সিসিএল, তারপরে সিএফ। তাহলে বন্ধন যত বড়, বন্ধন যত বড়, বন্ধন তত দুর্বল, বন্ধন যত বড়, বন্ধন তত দুর্বল, বন্ধন যত দুর্বল, বন্ড তত ইজিলি ব্রেক করবে, বন্ড যত ইজিলি ব্রেক করবে তত ইজিলি কার্বোক্যাটায়ন ফর্ম করবে, তত ইজিলি SN1 বিক্রিয়া হবে। তাহলে যত লিভিং অ্যাবিলিটি যত বেশি, লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার প্রবণতা যত বেশি, SN1 বিক্রিয়ার হার তত বেশি হবে যদি অ্যালকিল গ্রুপ কি হয়, একই হয়। তাহলে দেখো, তাহলে কে ভালো SN1 বিক্রিয়া দেবে? এটা বন্ড লেন্থ এটা হলে বন্ড এনার্জি কি হবে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি কি হবে, সিআই এর সবচেয়ে কম, তারপরে সিবিআর, তারপরে সিসিএল, তারপরে সিএফ। তাহলে দেখো সিএক্স বন্ধন এর শক্তি কম হলে হার নির্দেশক ধাপে কার্বোক্যাটায়ন উৎপন্ন সহজ হয় এবং যৌগ তত বেশি সক্রিয় হয়। দরকার নেই, যৌগ তত বেশি সক্রিয়। তাহলে বোঝা গেল যে যখন আমাদের অ্যালকিল গ্রুপগুলি একই হবে, যখন আমাদের অ্যালকিল গ্রুপগুলি একই হবে, তখন ডিপেন্ড করবে যে কোন লিভিং গ্রুপ সহজে বেরিয়ে যাচ্ছে, কোন লিভিং গ্রুপ সহজে বেরিয়ে যাচ্ছে এবং সহজে বন্ধন, লিভিং গ্রুপ সহজে বেরোবে কখন, যখন বন্ধন হবে বড়, বন্ধন বিভাজন শক্তি হবে কম, তখন এই লিভিং গ্রুপ সহজে বেরিয়ে যাবে। চলো, দ্রাবকের প্রকৃতি, এটার জন্য একটা আমরা এক্সট্রা পেজ নিই। দ্রাবকের প্রকৃতি, SN1 বিক্রিয়া, আমরা যে দ্রাবক ব্যবহার করছি, আমরা যে পাত্রে SN1 বিক্রিয়া ঘটাচ্ছি, সেই পাত্রে যার মধ্যে আমরা এই অ্যালকিল হ্যালাইডটাকে দিচ্ছি, যে সলভেন্টের মধ্যে, সেই সলভেন্টের নেচারের উপরে কিন্তু ডিপেন্ড করছে, সেই সলভেন্টের নেচারের উপরে ডিপেন্ড করছে SN1 বিক্রিয়ার হার। চলো বুঝে নি, এটা দেখে নি। দেখো মন দিয়ে শোনো, এখানে SN1 বিক্রিয়াতে পোলার প্রোটিক সলভেন্ট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? পোলার প্রোটিক। পোলার মানে কি? পোলার শব্দের অর্থ হলো ধ্রুবীয়। প্রোটিক মানে কি? যে H+ দান করতে পারে বা প্রোটন। আর সলভেন্ট মানে তো দ্রাবক, অর্থাৎ সেই সকল দ্রাবক যারা পোলার, যারা ধ্রুবীয় এবং তার সাথে সাথে তাদের মধ্যে এমন একটি হাইড্রোজেন আছে যে হাইড্রোজেনটা সে H+ হিসাবে বর্জন করতে পারে। বোঝা গেল কি বললাম? দেখো তাহলে এরকম পোলার প্রোটিক সলভেন্ট কারা? জল, অ্যালকোহল, এরা কি পোলার প্রোটিক সলভেন্ট। এরা কি করে? এরা SN1 বিক্রিয়ার উপরে কিভাবে প্রভাবিত করে স্যার একটু বলুন। নিশ্চিত বলবো। দেখো আমরা প্রথমে যে অ্যালকিল হ্যালাইড নিয়েছিলাম ভাই, আমরা প্রথমে যে অ্যালকিল হ্যালাইড নিয়েছিলাম, এই অ্যালকিল হ্যালাইড কার সাথে যুক্ত করেছিলাম? জলের মধ্যে দিয়েছিলাম। জলের মধ্যে, মনে পড়ছে? জলের মধ্যে আমরা অ্যালকিল হ্যালাইড দিয়েছিলাম। এবং জল কি দ্রাবক? জল হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। এবং একটা খুব ভালো ইনফরমেশন, পোলার প্রোটিক সলভেন্টের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের মান, পোলার প্রোটিক সলভেন্টের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের মান অনেক বেশি হয়। স্যার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট কি? আমি তো স্যার জানি না। ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট কি তোমার না জানলেও চলবে, তুমি শুধু এইটুকুই মনে রাখো, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যার বেশি হয় সে কি করে, যদি কোথাও পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে সেই পজিটিভ এবং নেগেটিভ চার্জকে সে পৃথক করে দেয়, সে পজিটিভ এবং নেগেটিভ চার্জকে ডিসোসিয়েট করে দেয়। এই যৌগের দিকে দেখো, মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, চোখ দিয়ে দেখো। এই যে কার্বন দেখতে পাচ্ছ, কার্বন হচ্ছে তড়িৎ ধনাত্মক পরমাণু, আর এই কার্বনের উপরে রয়েছে কি? একটি পার্শিয়াল পজিটিভ চার্জ। আর ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তড়িৎ ঋণাত্মক পরমাণু। এই ক্লোরিনের উপরে রয়েছে একটি নেগেটিভ চার্জ।
তাহলে হলো না এই টারসিয়ারি বিউটাইল বা এই যৌগের মধ্যে হ্যালোজেন যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনের উপরে পজিটিভ চার্জ এবং হ্যালোজেনের উপরে নেগেটিভ চার্জ, হলো না একদিকে প্লাস একদিকে মাইনাস। এইবার আমরা যদি পোলার পটিক দ্রাবক ব্যবহার করি, সেই পোলার পটিক দ্রাবকের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান অনেক বেশি, আর এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান যাদের বেশি হয় তারা পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যে সেপারেশন করতে থাকে। ফলে আমরা এটা বলতে পারি যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি যুক্ত পোলার পটিক সলভেন্ট, যে জল এবং অ্যালকোহল এই ধরনের সলভেন্ট গুলোকে আমরা যদি ব্যবহার করি অ্যালকিল হ্যালাইডের মধ্যে, সেই অ্যালকিল হ্যালাইড কার্বন আর ক্লোরিনের মধ্যে যে বন্ডের যে ইলেকট্রন আছে তাকে সেপারেশন করে দেয়, তাকে পৃথক করে দেয়। এটা একটা কাজ পোলার পটিক সলভেন্টের। আরো কাজ কি, এইবার এই বন্ড যখন ভেঙে গেল ভাই, এই বন্ড যখন ভেঙে গেল, এই জলের অণুগুলি কি হলো, এই জলের অণুগুলি কার্বন আর ক্লোরিনের মধ্যে যে বন্ড আছে সেই বন্ডকে ভেঙে দিল। কার্বন আর ক্লোরিনের মধ্যে কি সুন্দর বন্ধন ছিল, একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে দীর্ঘদিন তারা বাস করেছে। হঠাৎ করে জল মলিকুল সে এসে কি করলো, কার্বন আর ক্লোরিনের মধ্যে মানে ঝামেলা তৈরি করে দিল, কার্বন আর ক্লোরিনের বন্ধনকে ভেঙে দিল। কার্বন আর ক্লোরিনের মধ্যে যখন এই বন্ধন ভেঙে যাচ্ছে, কার্বন তো মনের দুঃখে বলছে ক্লোরিনকে, अभी न जाओ छोड़कर दिल अभी भरा नहीं, अभी न जाओ छोड़कर दिल अभी भरा नहीं। কিন্তু কার্বনের হৃদয় ভরেনি, তাতে ক্লোরিনের কিছু যায় আসে না। কারণ ক্লোরিন দেখতে পাচ্ছে আমার পাশে আসমুদ্র জলের মধ্যে আমি ভেসে যাব। তাই ক্লোরিন কি করলো, এই ক্লোরিন কার্বন ক্লোরিনকে ছাড়তে যাচ্ছে না, কিন্তু ক্লোরিন কি করলো, কার্বনকে ছেড়ে দিয়ে চলে গেল এবং সেই বন্ডেড ইলেকট্রনগুলিকে নিয়ে চলে গেল। কার্বনের উপরে তৈরি হলো পজিটিভ চার্জ, আর এদিকে তৈরি হয়ে গেল Cl মাইনাস। আর এই Cl মাইনাসকে এই জলের অণুগুলি সলভেটেড করে দিল। Cl মাইনাসকে জলের অণুগুলি সলভোলিসিস করে দিল। কিভাবে করলো, এই যে জলের পজিটিভ পার্ট আর ক্লোরিনের ক্লোরিন ঋণাত্মক আধানযুক্ত আর জলের হাইড্রোজেন ধনাত্মক আধানযুক্ত। সেই ধনাত্মক আধানযুক্ত হাইড্রোজেন আর ক্লোরিন তড়িৎ ঋণাত্মক পরমাণু, এই হাইড্রোজেনের পজিটিভ পোলগুলো ক্লোরিনের দিকে একটা অ্যাট্রাকশন তৈরি করলো। মূল কথা হলো ক্লোরিনের চারিদিকে জলের অণুগুলো খাঁচার মতো ঘিরে নিল। এই ঘটনাটাকে বলে সলভোলিসিস বলে একে। এই ক্লোরিনকে কি করলো, এইভাবে সলভেটেড করে দিল জলের অণুগুলো। যদি এটা না করতো কি হতো, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হয়ে যেত। কারণ কার্বন আর ক্লোরিনের মধ্যে একটা প্রগাঢ় প্রেমের বন্ধন আছে, গভীর একটা আকর্ষণ আছে। যদি এই Cl মাইনাসকে জল সলভেটেড করতে না পারতো, এই Cl মাইনাসকে জলের অণু যদি সলভেটেড করতে না পারতো, যদি এই জলের অণুগুলো Cl কে চারিদিকে ঘিরে নিতে না পারতো, তাহলে কিন্তু এই Cl মাইনাস আবার ব্যাক করে যেত এই যৌগে। কিন্তু আমরা এটা বিক্রিয়া কখনো এমনটা হয় না যাতে করে সে আগে যা ছিল তার সে আগের অবস্থায় ফিরে যাক, এমনটা কখনোই হয় না রাসায়নিক বিক্রিয়াতে। সবসময় আমরা নতুন পদার্থ পেতে চাই। তাই Cl কে কি করলো, জল সলভেটেড করে দিল, জলকে ঘিরে নিল, জলের দ্রাবকায়ন ঘটিয়ে দিল। এছাড়াও এই জলের অণুগুলি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি প্রদান করে। জলের মধ্যে যে জলের উপরে যে অক্সিজেন উপরে যে লোন পেয়ার আছে, এই যে তড়িৎ ঋণাত্মক পরমাণু অক্সিজেন, এ কার্বনের চারিদিকে কার্বন পজিটিভ, এর চারিদিকে ঘিরে গিয়ে একটা সাময়িক সময়ের জন্য ওকে সলভেটেড করে দেয়। এবং মূল কথা হলো, তোমরা এটা মনে রাখবে যে জলের অণুগুলো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি প্রদান করে একটা সাময়িক সময়ের জন্য, বেশিক্ষণ দরকার নেই। কারণ কিছুক্ষণ পরে তো কার্বোক্যাটায়নের সাথে আবার নিউক্লিওফাইল এসে জুড়ে যাবে, ও তো একা থাকবে না, ওর সঙ্গে নিউক্লিওফাইল এসে জুড়ে যাবে। তো এই জলের অণুগুলি তাহলে এই পোলার পটিক সলভেন্টের দুটো কাজ, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান বেশি হওয়ার কারণে ও কি করে, CCl বন্ধনের বিভাজন ঘটায়। বন্ধন বিভাজনের পরে এই Cl মাইনাস বা লিভিং গ্রুপকে ও সলভেটেড করে দেয়, স্টেবিলিটি প্রদান করে, এবং জলের অণু কার্বোক্যাটায়নকেও স্টেবিলিটি প্রদান করে। এই কারণে ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়কে স্টেবিলিটি প্রদান করে পোলার পটিক সলভেন্ট। বোঝা গেল? এরপরে তো তোমরা জানোই যে এবার এই জলের অণুর মধ্যে থেকে হোক বা NaOH থেকে হোক, OH মাইনাস গিয়ে এখানে যুক্ত হয়, গিয়ে এটা অ্যালকোহল হয়ে যায়। তোমরা এটা জানো, এটা নতুন করে আমার কিছু বলার নেই, রাইট? চলো, তাহলে পোলার পটিক সলভেন্টের কাজ কি নিশ্চিত তোমরা বুঝে গেছো। চলো নেক্সট, নিউক্লিওফাইলের গাঢ়ত্ব। দেখো বিক্রিয়ার হারের যে সমীকরণ ছিল,
আর সমান কে ইন্টু CH3 এর হোল 3 CCl। তো এখানে এখানে দেখো নিউক্লিওফাইলের কোনো রাশিমালা নেই, নিউক্লিওফাইলের কোনো চিহ্ন নেই, তাই নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে নির্ভর করে না, তাই নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে নির্ভর করে না। চলো নেক্সট। তাহলে বোঝা গেল SN1 বিক্রিয়ার গল্প মোটামুটি বোঝা গেছে। মূল কথা হলো কার্বোকাটায়ন তৈরির মাধ্যমে হয়, এটা তোমাকে মনে রাখতে হবে ভাই, ভুললে চলবে না। এইবার আমরা SN2 বিক্রিয়া নিয়ে আলোচনা করব। SN2 বিক্রিয়া কি স্যার? মজা এসে যাবে ভাই, মজা এসে যাবে, তুমি কোথাও যেও না, তুমি কোথাও যেও না আমার এই ক্লাস ছেড়ে, মজা এসে যাবে ভাই। দেখো হ্যাঁ, जाने का नहीं देखने का है भाई, হ্যাঁ ফার্স্ট টু লাস্ট देखने का है, एग्जाम में लिखने का है तो देखने का है। চলো দেখো এইবার আমরা SN2 বিক্রিয়ার ফুল ফর্ম জেনে নিই। SN2 বিক্রিয়ার ফুল ফর্ম কি? সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক ভাই, নিউক্লিওফিলিক, নিউক্লিওফাইল আছে ভাই, বাইমলিকিউলার, বাইমলিকিউলার রিঅ্যাকশন। তাহলে এর ফুল ফর্ম কি? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকিউলার রিঅ্যাকশন। চলো উদাহরণ নিই, উদাহরণ নিই ভাই, উদাহরণ, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো CH3, এখানে কি নিলাম? CH3Cl। এখানে যদি আমরা NaOH ব্যবহার করি, साथ में जल H2O, পানি 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 হয়ে যায়গা ভাই, জল দিলে কি হয়? দেখা গেল Cl এর জায়গায় OH চলে এসছে। অনেক কথা বলবো ভাই, অনেক কথা। কি হলো? Cl এর জায়গায়, Cl এর জায়গায় কে চলে এসছে? OH চলে এসছে। তাহলে দেখো প্রতিস্থাপন হলো, দেখে বোঝা যাচ্ছে। মিথাইল ক্লোরাইডে, মিথাইল ক্লোরাইডে NaOH আর জল দেওয়া হলো, কিছুক্ষণ পরে সেই মিথাইল ক্লোরাইড হয়ে গেল মিথানল, মিথানল অ্যালকোহল। এইবার এই অ্যালকোহল যখন হয়ে গেল, তাহলে তখন আমরা চিন্তা করতে থাকলাম যে ভাই কিভাবে হলো অ্যালকোহল? SN1 এ যেমন হয়েছিল তেমন ভাবে? না না না, দেখা গেল বিজ্ঞানীরা দেখলেন যে CH3Cl থেকে যখন অ্যালকোহল তৈরি হচ্ছে, তখন এই নিউক্লিওফাইল OH মাইনাস ঠিক কার্বনের Cl, এই Cl পরমাণু, এই যে Cl পরমাণু, এই যে কার্বন, কার্বনের সঙ্গে যেখানে যুক্ত আছে ঠিক তার 180 ডিগ্রি বিপরীতে গিয়ে দাঁড়িয়ে আছে। আর কি বলছে? আ গয়া দিল চুরানে মে আ গয়া। এই OH মাইনাস কি হলো? কার্বনের ঠিক পিছনে এসে এই সুন্দর গানটি সে ধরলো, বললো আমি এসে গেছি তোমার হৃদয় চুরি করার জন্য। কার্বন, কার্বন আমি তোমার হৃদয় চুরি করার জন্য এসে গেছি, এসে গেছি, এসে গেছি, জাহাপনা হাজির হো, এসে গেছি। কার্বন যখন দেখছে এই OH মাইনাস আমার ঠিক ব্যাক সাইডে এসে 180 ডিগ্রি বিপরীতে এসে বসে আছে, তখন কার্বনের কাছে একটা অ্যান্টিবন্ডিং, ফাঁকা অ্যান্টিবন্ডিং অরবিটাল ছিল কার্বনের, যেটা পরে আসছি। এই OH মাইনাস যখন ব্যাক সাইডে আসে, তখন এই OH মাইনাস, তখন এই OH মাইনাস কার্বনের ব্যাক সাইডে গিয়ে এভাবে অ্যাটাক করে এবং Cl গ্রুপটা তখন বেরিয়ে যায়। কেন Cl বেরিয়ে যাবে? কারণ Cl তো কার্বনের সঙ্গে ভীষণ ভালো বন্ধন করেছিল, Cl তো কার্বনের সাথে খুব ভালো বন্ধনে ছিল, দীর্ঘদিনের পুরানো বন্ধন কার্বন আর ক্লোরিনের। কিন্তু ক্লোরিন যখন বুঝে গেল যে এই কার্বন আমায় প্রকৃত ভালোবাসে না, কার্বন যখন বুঝে গেল, Cl যখন বুঝে গেল এই কার্বন আমায় প্রকৃত ভালোবাসে না, সে OH এর সাথে ভিতরে ভিতরে একটা বন্ধন করার চেষ্টা করছে, তখন Cl কি হলো? ধীরে 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 নিজের ভালো নিজে বোঝার জন্য সে কি করলো? এই কার্বনের কাছ থেকে ধীরে 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 বাইরে চলে যেতে শুরু করলো। কিভাবে গেল? কিভাবে গেল স্যার? এটা কিভাবে গেল? দেখো কিভাবে যাচ্ছে। এই কার্বনের হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এই OH গ্রুপ, এই OH মাইনাস ধীরে 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 কার্বনের জীবনে প্রবেশ করছে। আর কার্বনের জীবন থেকে অভাগা Cl, দুঃখী Cl, দুঃখী Cl এইভাবে ধীরে 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 বাইরে বেরিয়ে যাচ্ছে। এই যে পরিস্থিতি,
এই যে টান টান উত্তেজনাময় পরিস্থিতি, এই যে টান টান উত্তেজনাময় অবস্থা, এই যে করুণ অবস্থা, এই যে বেদনাদায়ক অবস্থা, এই যে হৃদয় ভাঙা অবস্থা, এই যে অবস্থাটা তৈরি হলো, এই অবস্থাটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। অর্থাৎ ট্রানজিশন স্টেট কি, যে নিউক্লিওফাইল ধীরে 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 কার্বনের জীবনে প্রবেশ করছে, আবার এই সিএল যে কার্বনের জীবনে অলরেডি ছিল সে ধীরে 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 বেরিয়ে যাচ্ছে। এই যে পরিস্থিতি, যখন OH গ্রুপ সম্পূর্ণভাবে কার্বনের সাথে যুক্ত হয়নি, সিএল গ্রুপ সম্পূর্ণভাবে বেরিয়ে যায়নি, এই যে অবস্থা, দ্যাট কল ট্রানজিশন স্টেট। এই অবস্থাটাকে বলে কি, ট্রানজিশন স্টেট। তারপরে ভাই তারপরে কি হয়, ধীরে ধীরে সিএল সম্পূর্ণরূপে বাইরে বেরিয়ে চলে যায় এবং সেই সিএল এর জায়গা দখল করে নেয় কে, OH। আচ্ছা চিন্তা নেই, অনেক বিক্রিয়া আছে যেসব বিক্রিয়া OH কে আবার আমরা ভাগিয়ে দেবো, OH এর জায়গায় সিএল কে আবার নিয়ে আসবো। আপাতত এই বিক্রিয়াটাতে বোঝা যাচ্ছে যে সিএল কে ভাগিয়ে দিয়েছে কে, OH। তাহলে প্রতিস্থাপন হলো কি হলো না, সিএল এর জায়গায় ভাই OH আসলো কি আসলো না, সিএল এর জায়গায় OH আসলো কি আসলো না, অবশ্যই আসলো। এটাকে কি বলে, প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো তো এটা স্টেপ 1, অর্থাৎ ওয়ান স্টেপ রিঅ্যাকশন। এবার তোমার মনে হতে পারে যে স্যার এটাও তো একটা স্টেপ। না ভাই, এটা স্টেপ নয়, এটা একটা অবস্থা, মনের দুঃখের অবস্থা, করুণ অবস্থা, যে CH3Cl থেকে CH3OH যখন তৈরি হচ্ছে তার মাঝখানে কারোর হৃদয় ভেঙেছে, কারোর মন ভেঙেছে। এটাকে কি, এটা একটা অবস্থা। এই অবস্থাকে বলে কি, ট্রানজিশন স্টেট। নট আ স্টেট নয়, ইট ইজ স্টেপ। সরি, এটা কি স্টেট, এটা হলো স্টেট, অবস্থা, স্টেপ নয়, স্টেট। বোঝা গেল, ট্রানজিশন স্টেট। তো এই হলো বিষয়। তাহলে এটাকে কি বলে, এটা এক ধাপে সংগঠিত হয়। দেখো শুরুতেই কে পার্টিসিপেশন করেছে এই রাসায়নিক বিক্রিয়ায়, দুটি কণা পার্টিসিপেশন করেছে। যেহেতু এই বিক্রিয়াটি এক ধাপে সংগঠিত হয় ভাই, তাই এটা যেটাই একটাই ধাপ, ওই ধাপটাই আরডিএস। এবং এই ধাপে কটি কণা অংশগ্রহণ করছে, নিউক্লিওফাইল এবং বিকারক CH3Cl। তাহলে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ কি হবে ভাই, বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে বিক্রিয়ার হার সমীকরণ কি হবে ভাই, CH3Cl আর প্রপোর্শনাল টু K ইন্টু OH মাইনাস এবং তার সাথে CH3Cl। এইবার দেখো তো ভাই, একবার দেখো তো যে আমি যে বিক্রিয়ার হার সমীকরণটি লিখেছি, সেখানে সেই হারের সমীকরণে OH মাইনাসের টার্ম আছে, OH মাইনাসের রাশিমালা আছে, ইয়েস অর নো। যদি থাকে তাহলে নিশ্চিত SN2 বিক্রিয়ার হার নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে নির্ভর করবে, বিকজ নিউক্লিওফাইল ইজ প্রেজেন্ট ইন দ্য ইকুয়েশন অফ রেট ডিটারমাইনিং স্টেপ। অর্থাৎ বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে যে সমীকরণ, বিক্রিয়ার হার সমীকরণ, সেই সমীকরণে OH মাইনাসের উপস্থিতি তো লক্ষ্য করতে পাচ্ছি স্যার। তাহলে আমি নিজেই তো বুঝতে পারছি যে এই বিক্রিয়ার হার OH মাইনাসের গাঢ়ত্বের উপরে নির্ভর করে, ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে SN1 বিক্রিয়ায় নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে নির্ভর করছিল না, SN2 বিক্রিয়ার হার নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে নির্ভর করছে। এবং এটা কয় ধাপে ঘটছে, এক ধাপে ঘটছে। এই বিক্রিয়ায় ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে কি হচ্ছে না, এই বিক্রিয়ায় ট্রানজিশন স্টেট হচ্ছে কি হচ্ছে না, ট্রানজিশন স্টেট কিন্তু হচ্ছে। বোঝা গেল কি বললাম? এই হচ্ছে আমাদের ট্রানজিশন স্টেট SN2 বিক্রিয়া। চলো, এটা হলো কি আমাদের SN2 বিক্রিয়া। চলো, তাহলে এভাবে বোঝা গেল বিষয়টি। চলো নেক্সট দেখো, একটি মাত্র ধাপে সংগঠিত হয় লিভিং গ্রুপের অপসারণ এবং নিউক্লিওফাইলের সঙ্গে বিক্রিয়ক অণুর সংযুক্তিকরণ একই সঙ্গে ঘটে। এটাকেই তো বলে ট্রানজিশন স্টেট। হ্যাঁ, বিক্রিয়ার হার নিউক্লিওফাইল থাকে সেই সমীকরণে, বিক্রিয়াটিতে ইনভার্সন অফ কনফিগারেশনের মাধ্যমে ঘটে। এটা একটু পরে আলোচনা করছি। চলো নেক্সট, এগুলো বুঝে গেছো তোমরা। চলো নিউক্লিওফাইল OH মাইনাস লিভিং গ্রুপ Cl এর বিপরীত দিকে 180 ডিগ্রি কৌণিক ব্যবধানে আক্রমণ করে। চলো, এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট দিচ্ছি তোমাদেরকে। দেখো, এই যে কার্বন, এ আমার প্রিয় ভাই কার্বন, এই কার্বনের মনের দুঃখ কত একটু পরেই বুঝতে পারবে। এটা দেখো, এই কার্বনের সঙ্গে কি ছিল ভাই, এই কার্বনের সাথে এখানে কি ছিল, এখানে ছিল আমাদের Cl আর এই OH মাইনাস তো দেখতেই পাইলে।
হ্যাঁ, আ গায়া এসে গেছে, এখানে অ্যাটাক করলো, করার পরে সিএল এখান থেকে বেরিয়ে গেল মনের দুঃখে, সিএল এখান থেকে মনের দুঃখে বেরিয়ে গেল কি গেল না। এবং এই যে সিএল যখন বেরিয়ে যাচ্ছে ভাই, এই যে সিএল যখন মনের দুঃখে বেরিয়ে যাচ্ছে আর ওএইচ মনের আনন্দে বন্ড ফরমেশন করছে, বন্ড ফরমেশন, বন্ড ব্রেকিং, বন্ড ব্রেকিং, বন্ড ফরমেশন, বন্ড ফরমেশন হচ্ছে, বন্ড ব্রেকিং হচ্ছে, এই মুহূর্তে কার্বনের সংকরায়ন থাকে ভাই sp2, মনে রেখো ভাই, কার্বনের সংকরায়ন থাকে sp2। এবং এই যে সিসিএল বন্ড ভাঙছে, এই যে সিসিএল বন্ড ভাঙছে, এর একটা বেশ ভালো যুক্তি আছে, সেটা আমি দিচ্ছি, তোমরা যারা এটাকে স্কিপ করে যেতে পারো। দেখো, তোমরা যখন ক্লাস 11-এ মলিকিউলার অরবিটাল থিওরি পড়েছিলে তখন দুই ধরনের অরবিটালের কথা পড়েছিলে, অ্যান্টি বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল। বলা হচ্ছে যে OH মাইনাস কার্বনের অ্যান্টি বন্ডিং অরবিটালে অ্যাটাক করে। তাহলে OH মাইনাস কার্বনের কোথায় অ্যাটাক করে? OH মাইনাস ভাই কার্বনের অ্যান্টাই বন্ডিং বা অ্যান্টি বন্ডিং অরবিটালে অ্যাটাক করে। কোথায় অ্যাটাক করে? অ্যান্টি বন্ডিং অরবিটালে। আর যেই OH মাইনাস কার্বনের অ্যান্টি বন্ডিং অরবিটালে অ্যাটাক করে দিচ্ছে, তখন কার্বনের অ্যান্টি বন্ডিং কটা ইলেকট্রন চলে আসছে? দুটো ইলেকট্রন চলে আসছে। তোমরা জানো কি জানো না? বন্ড অর্ডার সমান বন্ডিং ইলেকট্রন ভাই, বন্ড অর্ডার সমান বন্ডিং ইলেকট্রন মাইনাস, এটা অনেকের অজানা থাকতে পারে, স্কিপ করে যেতে পারো, কোনো চাপ নেই। অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, এটা এক্সট্রা ইনফরমেশন। তাহলে কোথায় ওই OH মাইনাস কোথায় অ্যাটাক করে? কার্বনের, কার্বনের অ্যান্টি বন্ডিং অরবিটালে অ্যাটাক করে। হ্যাঁ, যখন OH মাইনাস এসে গানটা গাইলো তখন কার্বন তার অ্যান্টি বন্ডিং অরবিটালটাকে একেবারে বিস্তৃত করে দিল, এই আমার অ্যান্টি বন্ডিং অরবিটালে চলো অ্যাটাক মারো। তখন OH মাইনাস কার্বনের অ্যান্টি বন্ডিং অরবিটালে যেই অ্যাটাক মারলো, তাহলে বন্ডিং এ কটা ইলেকট্রন? সিসিএল, আমরা যখন সিসিএল বন্ডের কথা ভাবছি তো, তাহলে কার্বন হাইড্রোজেনের কথা ভাববো না। তাহলে সিসিএল বন্ডে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। তাহলে বন্ডিং এ দুটো ইলেকট্রন। OH মাইনাস মানে কটা ইলেকট্রন? মাইনাস মানে দুটো ইলেকট্রন। ও কোথায় অ্যাটাক মারছে? কার্বনের অ্যান্টি বন্ডিং এ। তাহলে অ্যান্টি বন্ডিং এ কটা ইলেকট্রন এসে গেল? দুটো, ডিভাইডেড বাই 2, তাহলে হয়ে গেল কত? 0। তাহলে বন্ড অর্ডার 0 মানে কি? মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী সিসিএল বন্ডের কোনো অস্তিত্ব নেই। এটা জাস্ট মনে রাখতে পারো, এক্সট্রা ইনফরমেশন। নিউক্লিওফাইল কার্বনের অ্যান্টি বন্ডিং অরবিটাল অ্যাটাক করে, অ্যাটাক করার সাথে সাথে বন্ড অর্ডার 0 হয়ে যায়, বন্ড ভেঙে যায়। বন্ড যেই ভেঙে গেল, ক্লোরিন মনের দুঃখে কি হলো? বিদায় নিয়ে চলে গেল। ক্লোরিন কি বলতে থাকলো মনে মনে? আমাকে বোঝো না প্রিয়, আমাকে বুঝলে না প্রিয় কার্বন, আমাকে বোঝো না প্রিয়, আমিও বুঝি না তোমায়, তোমার সাথে আমার দূরত্ব বাড়ে, ধীরে ধীরে মোর যোগাযোগ নিভে যায়। তাহলে এইভাবে এই যে সিএল ধীরে 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 বাইরে বেরিয়ে চলে গেল মনের দুঃখে। তাহলে এই যে ঘটনা এবং ওই যুক্ত হয়ে গেল, এটাকে কি বলা হচ্ছে? তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের SN2 বিক্রিয়া। তাই ট্রানজিশন স্টেটে কার্বন পরমাণু সংকরায়ন কি পরীক্ষায় পড়ে? sp2। কার্বনের সঙ্গে কটা বন্ধন আছে দেখো তো ট্রানজিশন স্টেটে? 1 2 3 4 5, পাঁচখানা বন্ধন আছে। ইয়েস অর নো? পাঁচখানা বন্ধন আছে। তাহলে এই পাঁচখানা বন্ধন কার্বনের কি হয় রে বাবা? পাঁচখানা বন্ধন কার্বনের তো হয় না, আনস্টেবল হয়ে যায় কার্বন। সেই জন্য কার্বন তারপরে সিএল বেরিয়ে যায়, গিয়ে 4 বন্ধন করে। এটাও ভাবতে পারো, পরীক্ষা প্রশ্ন দিতে পারে কার্বনের সঙ্গে 5টি গ্রুপ যুক্ত থাকে। কোথায়? ট্রানজিশন স্টেটে কার্বনের কটি বন্ধন হয়? 5টি। বোঝা গেল কি বললাম? চলো নেক্সট, SN2 বিক্রিয়ার প্রভাবককারী বিষয়। চলো এটার জন্য আমরা একটা ব্যাপার নিয়ে নিই। তাহলে দেখো, এইবার এখানেই করছি, আমরা এখানেই বিষয়টি করছি। তাহলে দেখো, তাহলে আরো একটা স্লাইড আমি নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কটা হাইড্রোজেন ছিল? এখানে 3খানা হাইড্রোজেন ছিল। OH মাইনাস খুব ইজিলি নাচতে নাচতে এসে কার্বনের অ্যান্টিবন্ডিং এ মারলো ধাক্কা, মারলো কার্বন ক্লোরিনকে লাথি মেরে ক্লোরিনকে দিল একেবারে সর্ববহিস্থ কক্ষপথের বাইরে বের করে দিল। দিয়ে ওই সিএল এর জায়গায় কি এসে গেল ভাই? সিএল এর জায়গায় কি এসে গেল? OH। এইবার দেখো, যদি কার্বনের সাথে আমি যদি 3খানা CH3 অ্যাড করে দিই, যদি কার্বনের সাথে আমি 3খানা CH3 ভাই অ্যাড মারি, তাহলে কি হবে? দেখো, OH মাইনাসের আর অ্যাটাক করার জায়গা ভাই থাকবে কি? দেখো তো, এই কার্বনে হাইড্রোজেন 3খানা ছিল, সেখানে কিন্তু OH মাইনাস খুব ইজিলি অ্যাটাক করে দিল। কিন্তু যখন হাইড্রোজেনের জায়গায় আমি 3খানা CH3 গ্রুপ নিলাম, সেই 3খানা CH3 গ্রুপ কি হলো? সেই 3খানা CH3 গ্রুপ দেখো কার্বনের পুরো ব্যাক সাইডটাকে ঘিরে রেখেছে। ফলে OH মাইনাস এই যে কার্বনের অ্যান্টিবন্ডিং অরবিটালে গিয়ে যে ও অ্যাটাক করবে না,
ওএইচ মাইনাস কার্বনের অ্যান্টিবন্ডিং অরবিটালে গিয়ে অ্যাটাক করবে, সেই স্কোপ, সেই স্পেস ওর কিন্তু আর নেই। ফলে এই কার্বনের সাথে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে SN2 বিক্রিয়া সবচেয়ে ভালো হবে যদি ওএইচ মাইনাস কার্বনে যখন অ্যাটাক করতে যাচ্ছে, অর্থাৎ লিভিং গ্রুপ যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনের সাথে যত ছোট ছোট গ্রুপ থাকবে তত ভালো SN2 বিক্রিয়া হবে। বড় গ্রুপ এসে গেলে SN2 বিক্রিয়া হবে না। এটাকে বলে কি বাল্কি গ্রুপ বা বড় গ্রুপ। কেন হচ্ছে না? কারণ এই বড় গ্রুপগুলো থাকার ফলে ওএইচ মাইনাস কোনো মানে ও স্কোপ পাচ্ছে না, ও কোনো ফাঁকা জায়গা পাচ্ছে না, এই কার্বনকে অ্যাটাক করবে। এই ঘটনাটাকে কি বলে? স্টেরিক হিন্ড্রেন্স। তাহলে স্টেরিক হিন্ড্রেন্স যত বেশি, অর্থাৎ হ্যালোজেন বা লিভিং গ্রুপ যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনের সঙ্গে যদি বড় বড় গ্রুপ থাকে, সেই কার্বনের সঙ্গে যদি বড় বড় গ্রুপ থাকে ভাই, তাহলে কিন্তু ওএইচ মাইনাস ব্যাকসাইড অ্যাটাক করতে পারে না। তাহলে স্টেরিক হিন্ড্রেন্স, অর্থাৎ স্টেরিক হিন্ড্রেন্স যত বেশি হবে, স্টেরিক হিন্ড্রেন্স যত বেশি, তত SN2 বিক্রিয়ার হার কি হবে ভাই? কমে যাবে। তত SN2 বিক্রিয়ার হার কি হবে? SN2 বিক্রিয়ার হার কিন্তু তত কমে যাবে। চলো দেখো, কেন্দ্রীয় কার্বনের সঙ্গে বড় গ্রুপ বা বাল্কি অ্যালকিল গ্রুপ যুক্ত থাকলে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য নিউক্লিওফাইল কেন্দ্রীয় কার্বনের কাছে সহজে যেতে পারে না। ফলে বিক্রিয়া সহজে ঘটে না। এই অ্যালকিল গ্রুপের সঙ্গে যত বেশি এবং বড় আকৃতির মানে ওই অ্যালকিল গ্রুপ মানে কার্বনের সঙ্গে যত বড় গ্রুপ যুক্ত থাকবে, নিউক্লিওফাইলের আক্রমণ তথা বেশি বাধা পাবে এবং বিক্রিয়া ঘটার প্রবণতা কমতে থাকবে। এই ঘটনাটাকে কি বলে? স্টেরিক হিন্ড্রেন্স। আশা করি বুঝতে পেরেছো। চলো ভাই, চলো। লিভিং গ্রুপের প্রকৃতি অলরেডি বলে দিয়েছি। লিভিং গ্রুপ অ্যাবিলিটি যত ভালো হবে, SN2 বিক্রিয়া এবং SN1 উভয় ভালো হবে। অর্থাৎ CX বন্ধন বিভাজন শক্তি যত কম হবে, লিভিং গ্রুপ এর লিভিং অ্যাবিলিটি তত বেশি হবে এবং বিক্রিয়া ভালো ঘটবে। এটা অলরেডি আগেরটাতে। আচ্ছা, একটা উদাহরণ নিয়ে নিই, তাহলে ব্যাপারটা সুবিধা হবে। দেখো, মনে করো এরকম দিল CH3CH2I, CH3CH2Br, CH3CH2Cl, CH3CH2F। তাহলে কি হবে? CH3CH2I সবচেয়ে ভালো SN2 দেবে, তারপরে এটা, কারণ ভালো লিভিং গ্রুপ। স্টেরিক হিন্ড্রেন্স সকল জায়গায় একই। কি বললাম, বোঝা গেল? চলো, এবং যদি এটা আমরা নিই, স্টেরিক হিন্ড্রেন্সের জায়গাতে কোশ্চেনটা করলে ভালো হতো। চলো এখানে করি। ধরো বললো এখানে কে ভালো SN2 দেবে, তাহলে স্টেরিক হিন্ড্রেন্স কোথায় সবচেয়ে কম? এখানে, তারপরে এটা, তারপরে এটা। তাহলে কি 1 ডিগ্রি সবচেয়ে ভালো দেবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ দেবে। 3 ডিগ্রি SN2 দেয় না বললেই চলে, কি দেয় না। লিভিং গ্রুপ অ্যাবিলিটি বলে দিলাম। অ্যানায়নের স্থায়ী, আচ্ছা এটা দরকার নেই। দ্রাবকের প্রকৃতি, SN2 বিক্রিয়া পোলার অ্যাপ্রোটিক দ্রাবকের উপস্থিতিতে হয়। পোলার অ্যাপ্রোটিক দ্রাবক কি স্যার? পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, মানে যারা ধ্রুবীয়, তারা ধ্রুবীয় কিন্তু H+ আয়ন বর্জন করার ক্ষমতা তাদের নেই। H+ আয়ন বর্জন করার ক্ষমতা তাদের নেই। এক মিনিট। তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যারা ধ্রুবীয় কিন্তু H+ বর্জন করার ক্ষমতা তাদের নেই, অর্থাৎ সেখানে এমন কোনো হাইড্রোজেন নেই যে H+ বর্জন করতে পারে। কি রকম? দেখো, অ্যাসিটোন তোমরা দেখেছো, অ্যাসিটোন একটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। ডাইমিথাইল ফরমামাইড
ডিএমএফ, ডাইমিথাইল ফরমামাইড, ডিএমএফ, ডাইমিথাইল সালফক্সাইড, ডিএমএসও, ডাইমিথাইল ফরমামাইড, ডাইমিথাইল। এরা কি দেখো, এরা প্রত্যেকটা ধ্রুবীয়, কিন্তু দেখো তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে এখানে কিন্তু কোথাও হাইড্রোজেন নেই। তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর সঙ্গে কোথাও হাইড্রোজেন নেই, তার মানে এরা ধ্রুবীয় কিন্তু অ্যাপ্রোটিক, H+ দান করতে পারছে না। এবং এই পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কি করে, এই পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কি করে, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ক্যাটায়নকে স্টেবিলিটি প্রদান করে কিন্তু অ্যানায়নকে স্টেবিলিটি প্রদান করতে পারে না, নিউক্লিওফাইলকে স্টেবিলিটি দান করতে পারে। এই অ্যাসিটোন বলো, ডিএমএফ বলো, ডিএমএসও বলো, এরা কি করে, এরা কিন্তু এই রকম ভাবে মনে করো অ্যাসিটোন, এই যে নিউক্লিওফাইলের মনে করো ক্যাটায়নিক পার্ট ধরো যেটা রয়েছে, মনে করো NaCl ব্যবহার করেছো, সেই NaCl এর কি করে, ওরা ক্যাটায়নকে এরকম ভাবে ধরে নেয়। ওরা SN2 বিক্রিয়া মনে করো NaOH আর জল ব্যবহার করেছো, তাহলে NaOH এর জল ব্যবহার করছিলাম না আমরা, CH3Cl, এখানে NaOH আর কি ব্যবহার করছিলাম ভাই, জল ব্যবহার করছিলাম। এই NaOH এর জল, তার সাথে মনে করো ডিএমএফ বা ডিএমএসও এই ধরনের কিন্তু দিতে হবে, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কিন্তু দিতে হবে। তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যখন আমরা দিচ্ছি, এই পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কি করছে, এই বিক্রিয়ার মাধ্যমে যে ক্যাটায়নিক পার্ট রয়েছে না, সেই ক্যাটায়নিক পার্টগুলোকে ঘিরে নিচ্ছে, তাকে বাইরে বেরোতে দিচ্ছে না। ফলে এই যে অ্যানায়নিক যে পার্টগুলি আছে না, OH মাইনাস হোক বা Cl মাইনাস হোক, যে নিউক্লিওফাইল হবে OH মাইনাস, এই নিউক্লিওফাইল হয়ে যাচ্ছে কি ফ্রি। ফলে ও ইজিলি কিন্তু কার্বনকে অ্যাটাক করে দিতে পারছে। তাহলে আমরা মনে রাখবো কি, যে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে ও ক্যাটায়নকে ঘিরে নেয়, ক্যাটায়নকে সলভেটেড করে, ক্যাটায়নকে ঘিরে নেয়, কিন্তু অ্যানায়নকে সলভেটেড করতে পারে না, অ্যানায়নকে ঘিরে রাখতে পারে না। ফলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে নিউক্লিওফাইলের গাঢ়ত্ব অনেক বৃদ্ধি পায়, নিউক্লিওফাইলের ও অনেক বেশি ফ্রিলি ঘোরে এবং ওর অ্যাটাক করার প্রবণতা, ব্যাকসাইড অ্যাটাক করার প্রবণতা অনেক বেড়ে যায়। তাই পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো। নিউক্লিওফাইলের গাঢ়ত্ব আমরা দেখলাম যে বিক্রিয়ার হার R প্রপোর্শনাল টু CH3Cl ইন্টু OH মাইনাস ভাই, তাহলে R সমান আমরা কি লিখেছিলাম, K ইন্টু CH3Cl তার সাথে OH। তার মানে বিক্রিয়ার হার সমীকরণে নিউক্লিওফাইলের গাঢ়ত্বের রাশিমালা রয়েছে, নিউক্লিওফাইলের রাশিমালা রয়েছে। তাই SN2 বিক্রিয়ার হার নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপরে নির্ভর করে। গাঢ়ত্ব যত, নিউক্লিওফাইল যত শক্তিশালী হবে, নিউক্লিওফাইল যত স্ট্রং হবে, SN2 বিক্রিয়া তত ভালো হবে। চলো, ক্রাউন ইথারের প্রভাব। SN2 তে ক্রাউন ইথারও ব্যবহার করা হয়। ক্রাউন ইথার কি, এগুলোকে বলে ক্রাউন ইথার। এই ক্রাউন ইথার দেখো, ইথার এই ক্রাউন ইথারও কি করে, ক্যাটায়নিক পার্ট গুলোকে এইভাবে, অক্সিজেনের নেগেটিভ পার্ট আর এরকম ক্যাটায়ন গুলোকে কি করে, ও অ্যাট্রাক্ট করে নেয়, ক্যাটায়নকে একদম বাইরে বেরোতে দেয় না। ফলে নিউক্লিওফাইল গুলি অনেক ফ্রি হয়ে যায়। কারণ নিউক্লিওফাইল কোথা থেকে আসবে বলো, NaOH থেকে আসবে না, NaOH KOH এখান থেকে আসবে। তো তাহলে এই NaOH KOH এর ক্যাটায়নিক পার্টগুলিকে ক্রাউন ইথার দিলে কি হয়, ও ওই ক্যাটায়নিক পার্টগুলিকে একদম খাঁচার মতো বন্দি করে নেয়, নিলে নিউক্লিওফাইলগুলো অনেক ফ্রি হয়ে যায়, অ্যাটাক করতে পারে। চলো, তাহলে ক্রাউন ইথার SN1 SN2 এর ত্রিমাত্রিক সমবায়বতা, স্ট্রিও আইসোমার, মারাত্মক ইম্পর্টেন্ট ভাই, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। স্ট্রিও কেমিস্ট্রি অফ SN1 এন্ড SN2 রিয়াকশন অনেক বইতে লেখা আছে সঠিক, বাট তুমি গুলিয়ে ফেলবে। মন দিয়ে শোনো, এখানে আমি ইনভার্সন অফ কনফিগারেশন, রিটেনশন অফ কনফিগারেশন এগুলো বোঝাবো। দেখো তোমরা ভালো করেই জানো যে এখানে দেখো যে যৌগটি নেওয়া হয়েছে, এখানে Y রাখা আছে। Y কি, Y হলো লিভিং গ্রুপ, রাইট? Y লিভিং গ্রুপ।
সরি সরি সরি, এটা ওয়াই লিভিং গ্রুপ নয়, এক মিনিট, আমরা এটা দিয়ে কেন করছি, এটা দিয়ে করব। এক্স হচ্ছে আমাদের এখানে লিভিং গ্রুপ, মন দিয়ে, আর ওয়াই হলো কি আমাদের, ওয়াই হলো আমাদের নিউক্লিওফাইল, ওয়াই কি আমাদের নিউক্লিওফাইল। ঠিক আছে, মন দিয়ে শোনো। এই যৌগটি দেখো, মাঝখানে যে যৌগটি আছে এই যৌগটি তুমি দেখো, এই হাইড্রোজেন বিলো দ্য প্লেন, C2H5 above the plane, লিভিং গ্রুপ অন দ্য প্লেন, CH3 অন দ্য প্লেন। আমি এর আগেও তোমাদেরকে এটা বুঝিয়েছি যে ভাঙা ভাঙা লাইন বিলো দ্য প্লেন, মোটা লাইন অ্যাবাভ দ্য প্লেন, CH3 গ্রুপ অন দ্য প্লেন, সিঙ্গেল লাইন হ্যালোজেন বা লিভিং গ্রুপ। এবার এটাকে দেখো, এটাকে দেখো, এক্স বেরিয়ে গেছে, এক্স এর জায়গায় কে যুক্ত হয়েছে, ওয়াই যুক্ত হয়েছে। এক্স বেরিয়ে গেছে, এখানে ওয়াই যুক্ত, ওয়াই প্লাস আছে মানে কি ওয়াই যুক্ত হয়েছে, এক্স এর আগে মাইনাস আছে মানে এক্স বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে যখন এই যৌগটা হচ্ছে, দেখো এক্স বেরিয়ে গেছে, ওয়াই যুক্ত হয়েছে, ঠিক যেমনটা ছিল তেমনটাই আছে। এই যৌগের স্ট্রাকচার যেমন ছিল, হাইড্রোজেন হাইড্রোজেনের জায়গায় আছে, C2H5 এর জায়গায় আছে, এক্স এর জায়গায় ওয়াই যুক্ত হয়েছে। অর্থাৎ প্রত্যেকে 3 ডাইমেনশনালি যে যার অবস্থান যেখানে ছিল, যার অবস্থান যেখানে ছিল ঠিক সেখানেই আছে। তো এই যৌগটাকে বলবো আমরা কি রিটেনশন ঘটেছে। অর্থাৎ লিভিং গ্রুপ যেখানে ছিল ঠিক লিভিং গ্রুপের জায়গায় যদি নিউক্লিওফাইল গিয়ে যুক্ত হয়, এবং যেমন নিউক্লিওফাইল না, অন্য বিক্রিয়ার ক্ষেত্রেও চলবে, আপাতত নিউক্লিওফাইলের কথা আমি বলবো, নিউক্লিওফাইল বা যে গ্রুপ যুক্ত হচ্ছে তার পজিশন যদি একই থাকে, সেম টু সেম, দেখো এক্স এর জায়গায় ওয়াই, তাহলে আমরা বলবো রিটেনশন। অর্থাৎ তার ত্রিমাত্রিক বিন্যাসের কোনো পরিবর্তন হয়নি। এবার এদিকে চলে এসো, এদিকে চলে এসো, দেখো হাইড্রোজেন ছিল, বা এখানে দেখো CH3 যেমন ছিল তেমন আছে। হাইড্রোজেন কি ছিল দেখো, এই বোর্ডের দিকে তোমরা দেখো, দেখো হাইড্রোজেন ছিল বাম দিকে, ডান দিকে চলে এসছে বাম দিকে। C2H5 ছিল ডান দিকে, চলে এসছে বাম দিকে, রাইট। এবং ওয়াই এক্সটা কোন দিকে ছিল, বাম দিকে, দেখো চলে গেছে, প্রোডাক্ট যখন তৈরি হচ্ছে ওয়াই যখন যুক্ত হয়েছে ডান দিকে। তার মানে দেখো এর যে যে দিকটাতে ছিল CH3 বাদ দিয়ে প্রত্যেকের পজিশন চেঞ্জ হয়ে গেছে। দেখো মানে কি ইনভার্স ঘটে গেছে, উল্টে গেছে। তাহলে হাইড্রোজেন ছিল দেখো এই দিকটাতে, ও চলে এসছে এদিকে। C2H5 ছিল এদিকে, ও চলে এসছে এদিকে। এক্স ছিল এখানে, তাহলে যদি এক্সটা এখানে থাকার, এক্সটা ছিল এদিকে, দেখো ওয়াই যুক্ত হয়েছে এদিকে। এই যে সম্পূর্ণ গ্রুপগুলি উল্টে যাওয়া একে বলে একে বলে ইনভার্সন। যদি আমি তোমাদেরকে এক মিনিট, কোথায় গেল, ওয়েট, দেখো মন দিয়ে দেখো, বুঝতে পারবে। এই মনে করো এই ছাতার ব্যাপার এটা, ঠিক আছে, ছাতাটা যদিও আমার একটু ভেঙেই গেছে, চলো দাঁড়াও, দেখো এটা মনে করো ছাতা, এটা দেখতে পাচ্ছ, আমি ছাতা মাথায় দিয়ে আছি, দেখতে পাচ্ছ ছাতা, ছাতা। এবার এই ছাতা মনে করো, এই ছাতা, এবার ছাতাতে যদি বৃষ্টির সময় কি হয়, খুব ঝড় আসলে কি হয়, ছাতার এই দিকগুলো তোমাদের জন্য এটা করতে হচ্ছে। ছাতার এই দিক, তাহলে দেখো প্রথমে দেখে নাও, গ্রুপগুলো মনে করো এই দিকে ঝুলছিল, এই দিকটাতে ঝুলছিল, গ্রুপগুলো মনে করো এই দিকটাতে ঝুলছিল। এইবার ইনভার্সন মানে কি, ইনভার্সন মানে কি, বর্ষাকালে দেখেছো তো, যে ছাতা, বাড়ির লোক তো আমাকে খুব পেটাবে, বকাবকি করবে, এই ভাই এক মিনিট, দেখো এই, চলো তাহলে দেখো তোমাদের একটা একদম বাস্তব উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। বর্ষাকালে দেখেছো ছাতা, দেখেছো বর্ষাকালে ছাতা দেখেছো বর্ষাকালে, যে ভীষণ যখন বৃষ্টি হয় ছাতা তখন উল্টে যায়। দেখো ইনভার্সন মানে ঠিক তেমনটাই। মনে করো গ্রুপগুলো, দেখো গ্রুপগুলো যেদিকে ছিল, মানে এই লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে যখন নিউক্লিওফাইল যুক্ত হচ্ছে, তখন গ্রুপগুলো দেখো সম্পূর্ণ উল্টো দিকে চলে আসছে, সম্পূর্ণ রিভার্স হয়ে যাচ্ছে। যেমন মনে করো ছাতা, এই ছাতা দেখো, এটা এই ছাতাগুলো মনে করো এগুলো সব গ্রুপগুলো এদিকে আছে, এইখানে এটা মনে করো এটা মনে করো কার্বন, এটা মাঝখানে কার্বন, আর এখান থেকে সব গ্রুপগুলো ঝুলছে এদিকে। বর্ষাকালে দেখবে যখন খুব জোরে বৃষ্টি আসে, তখন দেখবে ছাতাগুলো কেমন হয়ে যায়, হ্যাঁ, ছাতা
ছাতাগুলো কেমন হয়ে যায় বলো? এক মিনিট, তোমাদের জন্য ছাতাটাকে এরকম ভাবে দেখাতে হবে। ওয়েট এক সেকেন্ড। চলো দেখো, দেখতে পাচ্ছ? এবার দেখতে পাচ্ছ? এইবার দেখো, এই যে উল্টে গেল বিষয়টি, দেখো নীলটা দেখতে পাচ্ছ? এবার দেখো, এইবার দেখো উল্টে গেল বিষয়টি, দেখতে পাচ্ছ কি? এই হচ্ছে এটাকে বলে কি? এটাকে বলে ইনভার্সন। এটাকে বলে কি? ইনভার্সন। প্রথমে ছাতার এই ছাতার দিকটা কেমন ছিল নিশ্চিত তোমরা দেখতে পেয়েছো। কেমন ছিল ছাতার দিকটা? নিচের দিকে ছিল। এখন কোন দিকে চলে গেছে? দেখো উপরের দিকে চলে গেছে। হ্যাঁ, এই বৃষ্টির সময় যেমন ছাতা উল্টে যায়, বৃষ্টির সময় যেমন ছাতা উল্টে যায়, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের ইনভার্সন। ইনভার্সন এটা হয়ে গেল কি? আবার যদি এরকম ভাবে ঘুরে যায় তাহলে এটা হবে কি? ইনভার্সন। আবার যদি এরকম ভাবে উল্টে দিই তাহলে কি হবে? ইনভার্সন। অর্থাৎ এইরকম ভাবে উল্টে যাওয়াকে আমরা কি বলি? এই উল্টে যাওয়াকে আমরা কি বলি? ইনভার্সন বলি। সম্পূর্ণ যেমন ভাবে গ্রুপগুলি ছিল সেই গ্রুপগুলো ঠিক সম্পূর্ণভাবে উল্টে যাওয়াকে আমরা কি বলি? উল্টে যাওয়াকে আমরা ইনভার্সন বলি। আর যেমনটা ছিল ঠিক সেই রকম ভাবে থাকাটাকে আমরা বলি রিটেনশন। তার থ্রি ডাইমেনশনালি স্ট্রাকচারের কোনো তার চেঞ্জ হয়নি। চলো এইবার আমরা বিষয়টা বুঝবো। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? SN2 বিক্রিয়ার ক্ষেত্রে ইনভার্সন হয়। কি হয়? SN2 বিক্রিয়ার ক্ষেত্রে ইনভার্সন হয়। চলো, এবং সাধারণত মনে রাখবে এই ইনভার্সন এবং রিটেনশন কাইরাল কার্বন যুক্ত যৌগের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি। কাইরাল কার্বন, চলো দেখো, কার্বন মনে করো হাইড্রোজেন, এখানে আমরা রেখেছি CH3, এখানে আমরা মনে করো Cl, আর এখানে আমরা একটা রেখেছি ডয়টোরিয়াম। তাহলে এখানে যদি আমরা এবার NaOH দিই তাহলে কি হবে? তাহলে কি হবে? এই H এদিকে চলে আসবে CH3, আর এদিকে চলে আসলো আমাদের CH3, Clটা চলে গেল এদিকে, D চলে আসলো এখানে, D মানে ডয়টোরিয়াম। তাহলে এটাকে বলে কি? যেমনটা ছিল সম্পূর্ণ উল্টে গেছে। যেমনটা ছিল সম্পূর্ণ গ্রুপগুলির রিঅ্যারেঞ্জমেন্ট কি হয়েছে? গ্রুপগুলির রিঅ্যারেঞ্জমেন্ট উল্টে গেছে। কি বলে? ইনভার্সন। এবার এটাকে তুমি ফিশারে করি, ফিশারে তুমি এভাবে করতে পারো। মনে করো ফিশারে যদি তুমি করো, ফিশার প্রজেকশনে যদি তুমি করো তাহলে কি হবে? ফিশার প্রজেকশনে দেখো, হাইড্রোজেনকে আমরা রাখছি এদিকে, CH3 কে আমরা রাখছি এদিকে, ভাঙা ভাঙা Clটাকে এদিকে, মোটা লাইন D। এইবার আমি যদি এখানে NaOH আর জল দিই তাহলে এটাকে যদি আমরা করি তাহলে তোমরা এভাবে করতে পারো। তোমরা এটাকে এভাবে করতে পারো, এটাকে এভাবে করতে পারো যে ClH আমরা এটা দেখি, তাহলে এখান থেকে দেখতে হবে। তাহলে ডান দিকে আমাদের CH3 যেমন ভাবে ফিশার প্রজেকশন করে, ডান দিকে আমাদের CH3, বাম দিকে H, তলায় Cl, উপরে D। ঠিক আছে, দেখো একদম দেখো। এবার দেখো বিষয়টি যদি RS করি আমরা, এটা যদি RS করি তাহলে এটাকে দেখো কি হবে? 1, এটাকে রাখো 2, ওকে, আচ্ছা, D কে রাখো 3, হাইড্রোজেনকে রাখো 4, তাহলে কি হবে? 1 2 3 কি আছে বলো? 1 2 3 কি আছে? ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ 4 নম্বর উলম্ব অনুভূমিক মানে S। এদিকে করো 1, এদিকে করো 2, এটা করো 3, এটা 4, 1 2 3, 1 2 3 কি হচ্ছে? 1 2 3 কি হচ্ছে বলো? 1 2 3 কি হচ্ছে বলো? 1 2 3 দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ, 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ, 1 2 3 কি হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে হওয়ার কথা কি? S। তাহলে এখানে হচ্ছে কি? আর এখানে হচ্ছে কি? আর। তার মানে S থেকে হচ্ছে আর, মানে কি? যৌগগুলির কনফিগারেশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কনফিগারেশন চেঞ্জ হয়ে যাওয়াকে আমরা কি বলি? S থেকে আর বা আর থেকে S,
এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ইনভার্সন। তবে সব সময় আমি তোমাদের দেখাবো, সব সময় যে এস থেকে আর হবে, আর থেকে এস হবে ইনভার্সনে, এমনটা নয়। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এটা ডিপেন্ড করে কোন গ্রুপ যুক্ত হচ্ছে তার উপরে। তাহলে দেখো, তাহলে আমরা কি বলছি? তাহলে বলো তাহলে আমরা এখানে কি বলছি? তাহলে যদি এস থেকে আর হয় অথবা যদি আর থেকে এস হয়, কনফিগারেশন যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা তাকে কি বলবো? তাহলে তাকে আমরা বলবো কি? ইনভার্সন। তাহলে আমরা তাকে কি বলবো? ইনভার্সন বলবো। কি বললাম বোঝা গেল? যদি কনফিগারেশন চেঞ্জ হয়ে যায়। কিন্তু সব জায়গায় যে চেঞ্জ হবে এমনটা নয়, উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেবো। বাট তোমরা এভাবেও মনে রাখতে পারো, অধিকাংশ জায়গায় হয় এটাকে ইনভার্সন। তবে মূল কনসেপ্ট এটা, যৌগগুলির অবস্থান, পজিশন চেঞ্জ হয়ে যাবে, গ্রুপগুলি যেদিকে ছিল তার উল্টো দিকে চলে যাবে SN2 এর ক্ষেত্রে, দ্যাট ইজ ইনভার্সন। চলো, এটা দেখতে পেলে এস, এটা দেখলে আর, তাহলে এটা গেল SN2 বিক্রিয়া, ত্রিমাত্রিক স্টিরিওকেমিস্ট্রি। দেখো, আমরা এবার আলোচনা করব SN1 বিক্রিয়ার ত্রিমাত্রিক সমবায়বতা বা স্টিরিওকেমিস্ট্রি নিয়ে। আমরা SN1 বিক্রিয়ার স্টিরিওকেমিস্ট্রি আলোচনা করব। তো দেখো, প্রথমে একটা উদাহরণ নিয়ে নিই আমরা, যে এখানে মনে করো CH3, এখানে মনে করো আমরা একটা H রেখেছি, আর এখানে মনে করো একটা CH, দাঁড়াও, এখানে মনে করো একটা ফিনাইল রিং আছে, আর এখানে আমরা রেখেছি, এখানে রেখেছি আমরা ইটি, আর এই হাইড্রোজেনের জায়গায় আমরা রাখছি Cl, এই হাইড্রোজেন জায়গায় রাখছি Cl। তাহলে তাহলে দেখেই বোঝা যাচ্ছে এটা SN1 বিক্রিয়া হবে, কারণ স্টেরিক হিন্ডেন্স অনেক বেশি, SN2 বিক্রিয়া নট পসিবল। ফলে Cl গ্রুপ এখান থেকে যখন ভেঙে যাবে, ভেঙে গেলে কি তৈরি করবে? প্রথমে মনে করো এটা CH3, এটা মনে করো ET, এটা PH, এখানে পজিটিভ চার্জ, আর কার্বোক্যাটায়নের সংকরায়ন কি? ফাঁকা। এখানে কি আছে? পি কক্ষক, ফাঁকা পি কক্ষক। মন দিয়ে দেখো ভাই এটা। তাহলে আমাদের কাছে প্রথমে ছিল কি? এটা মনে করো CH3, এটা মনে করো Cl, এটা PH ফিনাইল রিং, বেনজিন রিং, এটা CH2 CH3। এবার যখন একটা Cl বাইরে বেরিয়ে চলে গেল, মনে করো এটা Cl, এটা মনে করো Cl, এই বন্ড ভেঙে গেল, বাইরে বেরিয়ে গেল, তাহলে এখন এখন এই মাঝখানের কার্বনের সংকরায়ন কি হয়ে গেল? sp2। sp2 মানে হয়ে গেল কি? প্ল্যানার। sp2 মানে হয়ে গেল কি? প্ল্যানার। সেই জন্য দেখো আমি সবগুলো সিঙ্গেল বন্ড দিয়ে লিখেছি, কোনো অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন নেই। তাহলে যখন একটা লিভিং গ্রুপ বেরিয়ে গেল, তখন এটা হয়ে গেল কি? প্ল্যানার। এই প্ল্যানার যখন হয়ে গেল, এবং কার্বোক্যাটায়নে তোমরা জানো যে কার্বোক্যাটায়নে কি থাকে? ফাঁকা পি কক্ষক থাকে, ভ্যাকেন্ট পি অরবিটাল। সেটা কেমন ভাবে আছে? এরকম উপরে আছে কিছুটা, কিছুটা আছে নিচে। তাহলে এইবার আমরা এই যে নিউক্লিওফাইল মনে করো OH মাইনাস, সেই OH মাইনাস একবার অ্যাবাভ দ্য প্লেন অ্যাটাক করতে পারে, ওই OH মাইনাস একবার বিলো দ্য প্লেন অ্যাটাক করতে পারে। মন দিয়ে দেখো, এই কার্বোক্যাটায়ন একটা প্ল্যানার, এখানে তিনটা আলাদা আলাদা গ্রুপ আছে। তাহলে এইবার OH মাইনাস একবার অ্যাবাভ দ্য প্লেন অ্যাটাক করতে পারে, একবার OH মাইনাস বা নিউক্লিওফাইল বিলো দ্য প্লেন অ্যাটাক করতে পারে। তাহলে অ্যাবাভ দ্য প্লেন অ্যাটাক করলে এক ধরনের প্রোডাক্ট হবে, বিলো দ্য প্লেন অ্যাটাক করলে এক ধরনের প্রোডাক্ট হবে। তাহলে কি বললাম, ব্যাপারটা বোঝা গেল কি? তাহলে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যেহেতু ফাঁকা পি কক্ষক আছে, সেই ফাঁকা পি কক্ষকের উপর দিয়ে নিউক্লিওফাইল অ্যাটাক করলে এক ধরনের প্রোডাক্ট হবে, নিচ দিয়ে অ্যাটাক করলে এক ধরনের প্রোডাক্ট হবে। কিরকম হবে দেখো, CH3 যেমন আছে তেমন থাকবে, Cl এর জায়গায় OH, এটা একটা প্রোডাক্ট, এখানে ET, আর তার সাথে এইরকম একটা প্রোডাক্ট তৈরি হবে, এদিকে OH, আর এখানে হচ্ছে PH, আর এই ভাঙা ভাঙা লাইনে ET, মানে সম্পূর্ণ উল্টে যাবে একটা। তার মানে কি? একবার রিটেনশন হবে, একবার ইনভার্সন হবে। দেখো এই মূল যৌগের সাথে কম্পেয়ার করে দেখো, এখানে যা ছিল Cl এর জায়গায় একবার জাস্ট OH বসিয়েছি, বাকিগুলো একই। আর একবার কি করেছি? আমি উল্টে দিয়েছি, দেখো Cl এর জায়গায় এখানে OH-টা দেখো এদিকে করেছি। এবং খেয়াল করে দেখলে বুঝতে পারবে এই যৌগ দুটি কিন্তু একে অপরের মিরর ইমেজ। এবং যদি RS নোমেনক্লেচার আমরা করি, দেখো এখানে আমরা দেখতে পাবো যে যদি আমরা এটা RS নোমেনক্লেচারের সাহায্যে যদি আমরা করি, তাহলে এখানে হয়ে যাবে কি বলো,
ডান দিকে CH3, এখানে Cl, আর ইটিটা নিচে, PH উপরে। ঠিক আছে, এখানে OH মাইনাস যখন যুক্ত হচ্ছে, দেখো এইটাকে যদি আমরা একবার ফিশার করি তাহলে দেখো CH3 এই এদিকে, OH এদিকে, ইটি তলায়, PH উপরে, এবং এরকম একটা ছবি তোমরা অলরেডি দেখতে পাবে, PH CH3 ইটি এদিকে OH। এই বিষয়টাই, এটাকে ফিশারে করলে তার মানে SN1 বিক্রিয়ায় যে প্রোডাক্ট দুটো তৈরি হচ্ছে, একবার অ্যাবাভ দ্য প্লেন একবার বিলো দ্য প্লেন অ্যাটাক করলে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটাতে একবার ইনভার্সন একবার রিটেনশন হচ্ছে। কিভাবে হচ্ছে এটা আমাদের দরকার নেই, তুমি মনে রাখবে যে SN1 বিক্রিয়ায় অ্যাবাভ দ্য প্লেন অ্যাটাক করলে এক ধরনের প্রোডাক্ট হয়, বিলো দ্য প্লেন অ্যাটাক করলে আর এক ধরনের প্রোডাক্ট হয়। ঠিক আছে, তো কোনটা করলে রিটেনশন হবে কোনটা করলে ইনভার্সন হবে সেটা আমাদের বিষয় নয়, আমরা মনে রাখবো ইনভার্সন এবং রিটেনশন উভয় হয়, কারণ দেখতেই পাচ্ছি। এবং যদি আমরা আরএফ করি, দেখো আরএফ করলে দেখতে পাবে ক্লোরিন 1, ফিনাইল রিং 2, ইটি 3, এটা 4। তাহলে দেখো 1 2 3 কি হচ্ছে বলো, ক্লক ওয়াইজ মানে আর 4 নম্বর গ্রুপ আছে অনুভূমিক, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি 4 নম্বর গ্রুপ অনুভূমিক, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি এস। এদিকে এটা কি হয়ে যাচ্ছে, এটা 1 নম্বর প্রায়োরিটি গ্রুপ, এটা আমাদের 2 নম্বর প্রায়োরিটি গ্রুপ, এটা আমাদের এটা 2 নম্বর প্রায়োরিটি গ্রুপ, এটা আমাদের 3 নম্বর, এটা 4 নম্বর প্রায়োরিটি গ্রুপ। দেখো 1 2 3 কি হচ্ছে, ক্লক না অ্যান্টি ক্লক, 1 2 3 কি হচ্ছে, 1 2 3 কি হচ্ছে ক্লক ওয়াইজ, 4 নম্বর উলম্ব অনুভূমিক, তার মানে এটা এস। আর এটা দেখো 1 2 3 4, তাহলে কি হচ্ছে 1 2 3 কি হচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি এস, 4 নম্বর অনুভূমিক মানে আর। তার মানে একবার এস কনফিগারেশন থেকে এস মানে যা ত্রিমাত্রিক বিন্যাস ছিল সেই ত্রিমাত্রিক বিন্যাস, আবার একবার এস থেকে আর হলো মানে ত্রিমাত্রিক বিন্যাস কি হলো, চেঞ্জ হয়ে গেল। তার মানে কি একবার রিটেনশন, তাহলে একবার এস থেকে এস, এস থেকে এস, আর থেকে আর রিটেনশন, এস থেকে আর, আর থেকে এস ইনভার্সন। ইনভার্সন মানে কি উল্টে যাওয়া, অর্থাৎ তার যে গ্রুপগুলো যেমন ত্রিমাত্রিক বিন্যাস ছিল সেটা উল্টে যাওয়া, এটাকে বলে কি ইনভার্সন। তাহলে SN1 বিক্রিয়ায় ইনভার্সনও হয় রিটেনশনও হয়। তবে একটা কথা মনে রাখো যে আরএস দিয়ে সবসময় বিচার করা যাবে এমনটা নয়। আমি কয়েকটা উদাহরণ তোমাদের দেখাবো যেখানে দেখতে পাবে যে রিটেনশন হচ্ছে, গ্রুপগুলোর বিন্যাস ঘুরে যাচ্ছে, কিন্তু তারপরেও তাদের কনফিগারেশন কিন্তু একই থাকছে। হতে পারে এরকম, না হওয়ার কিছু নেই, তবে অধিকাংশ জায়গায় এরকম ভাবে চেঞ্জ হয়ে যায়। এই আরএস ডিপেন্ড করছে কি গ্রুপের প্রায়োরিটির উপরে। তাহলে এমন কোন গ্রুপ যদি যুক্ত হয় যে তার প্রায়োরিটি মানে কম বা বেশি হয়, তাহলে প্রায়োরিটি যদি চেঞ্জ হয়ে যায়, প্রায়োরিটি আরএস ডিপেন্ড করছে কি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ প্রায়োরিটির উপরে। তাহলে প্রায়োরিটি যদি সেই রকম ভাবে না হয়, সেই শর্ত না মানে, তাহলে আরএস হবে না, আরএস এর সাথে এর কোনো সম্পর্ক নেই। তবে অধিকাংশ জায়গায় দেখা যায় যে রিটেনশনে একই কনফিগারেশন থাকে, ইনভার্সনে আলাদা কনফিগারেশন হয়। বোঝা গেল কি বললাম, দেখা যায় এটা। চলো দেখো এই পয়েন্টটা আমরা এখানে নিয়ে এসেছি, এই পয়েন্টটা এখানে নিয়ে এসেছি। দেখো যে SN2 বিক্রিয়ায় ইনভার্সন অফ কনফিগারেশন ঘটলেও আর সাবস্ট্রেট সর্বদা এস বা এস সাবস্ট্রেট সর্বদা আর প্রোডাক্টে পরিণত হয় না। হয় কিন্তু সর্বদা হয় না, হয় কিন্তু সর্বদা হয় না, সব সময় হয় না। এটা শুধুমাত্র তখনই ঘটে যখন প্রাধান্যের ক্রমের এন্টারিং গ্রুপ যে এন্টার করছে এবং লিভিং গ্রুপের অবস্থান যদি একই হয় তবে। দেখো ব্যাপারটা শোনো, এখানে দেখো এই OH মাইনাস এখানে কি অ্যাটাক করলো, করে বিআর কে বের করে দিল, দিয়ে দেখো মানে এটা কি ঘটলো, এটা 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 SN2 বিক্রিয়ার কথা বলছি, এটা মনে করো এটা SN2 বিক্রিয়া করছি আমরা, SN2 বিক্রিয়া আর থেকে এস হয়েছে। কনফিগারেশন তোমরা যদি বের করো তোমরা দেখতে পাবে এখানে আর থেকে এস হয়েছে, বিআর এর জায়গায় OH যুক্ত হয়েছে, যেটা হয়। কিন্তু ধরো আমরা ওখানে বিআর এর জায়গায় এই নিউক্লিওফাইল ব্যবহার করি, তাহলে এইবার আমরা দেখতে পাবো যে এর কনফিগারেশন কি, চলো বের করি। ক্লোরিন ডান দিকে, ব্রোমিন বাম দিকে, ভাঙা ভাঙা লাইনে কে আছে, এইচ তলায়,
মোটা লাইনে কি আছে CH3 উপরে, তাহলে এর প্রায়োরিটি কি ব্রোমিন 1 ক্লোরিন 2 এটা 3, তাহলে কি হলো 1 2 3 কি হলো 1 2 3, তাহলে 1 2 3 কি হবে 1 2 3 অ্যান্টি ক্লক মানে কি এস 4 নম্বর প্রায়োরিটি গ্রুপ উলম্ব বরাবর তার মানে কি এস, এটার প্রায়োরিটি করো, তাহলে এবারে CH3O মাইনাস কার্বনে অ্যাটাক করে বিআর কে বের করে দিচ্ছে, তাহলে যদি এটা করে তাহলে এর যদি আমরা করি কনফিগারেশন করি তাহলে ডান দিকে কে OCH3, বাম দিকে কে ক্লোরিন, তলায় কে হাইড্রোজেন, এখানে কে CH3, চলো এর কনফিগারেশন করো, এটা 1 না ওটা 1 নয়, ক্লোরিন 1 পারমাণবিক সংখ্যা বেশি, অক্সিজেন 2 এটা 3, তাহলে এবার 1 2 3 কি হলো 1 2 3 কি হলো এন্টি ক্লকওয়াইজ, 4 নম্বর কি উলম্ব এটা হলো কি এস, তাহলে এক্ষেত্রে দেখো এটাও SN2 বিক্রিয়া, এখানে দেখো OCH3 সবের অবস্থান দেখো পুরো ঝড়ের মতো উড়ে গেছে, দেখো ফ্লোরিন ওদিকে চলে গেছে, হাইড্রোজেন ওদিকে চলে গেছে, CH3 ওদিকে চলে গেছে, ইনভার্সন ঘটেছে কিন্তু এস এসি আছে, তার মানে এস বা আর ডিপেন্ড করছে ওই কার্বনের সাথে যে গ্রুপগুলি যুক্ত আছে না সেই গ্রুপগুলির প্রায়োরিটির উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। তো সবসময় যে ইনভার্সন হলে আর থেকে এস হবে এস থেকে আর হবে এমনটা নয়, তবে অধিকাংশ জায়গায় এটা হয়ে থাকে। চলো নেক্সট এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, এবার আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম করব SN1 বিক্রিয়া, তাহলে SN1 দুই ধাপের বিক্রিয়া, এদিকে বিক্রিয়ার অগ্রগতি বা রিঅ্যাকশনের প্রোগ্রেস, মনে করো CH3Cl এর এনার্জি এই পর্যন্ত ছিল, এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। দেখো একটা বিক্রিয়া তখনই শুরু হয় যখন সেই বিক্রিয়াটি একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি গেইন করে, তাকে অ্যাক্টিভেশন এনার্জি বলে, তোমরা সেকেন্ড সেমিস্টারে হয়তো এগুলো পড়বে অ্যাক্টিভেশন এনার্জি, অর্থাৎ একটি বিক্রিয়া তখনই প্রোডাক্টে কনভার্ট হয় যখন তার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সে অর্জন করে, নির্দিষ্ট পরিমাণ শক্তি সে গেইন করে। তাহলে CH3Br একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি গ্রহণ করার পরে ও কি করে কার্বোক্যাটায়ন তৈরি হয়, সেই কার্বোক্যাটায়ন আবার ওয়ে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি পাওয়ার ফলে OH মাইনাসে পরিণত হয়, মানে সরি OH যুক্ত হয়ে যায় এবং অ্যালকোহলে কনভার্ট হয়ে যায়। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা একটা স্টেপ 1, আবার এখান থেকে এই পর্যন্ত এটা একটা স্টেপ, এটা হলো স্টেপ 2, তাহলে দুই ধাপের বিক্রিয়া। তাহলে SN1 দেখো এটা দুই ধাপ বোঝাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, তাহলে দুই ধাপের বিক্রিয়া, এটা হলো SN1 বিক্রিয়ার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। চলো নেক্সট SN2 বিক্রিয়ার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। দেখো এক ধাপের বিক্রিয়া, দেখো এক ধাপের বিক্রিয়া, CH3Cl ট্রানজিশন স্টেট তৈরি করলো, তারপরে প্রোডাক্ট বানালো, ব্যাস এইটুকু CH3Cl এর এনার্জি অফ প্রোডাক্ট, এইটুকু CH3OH এর এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে। এটা কার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম SN2 এর। চলো তাহলে SN1 বিক্রিয়ায় কি ঘটে, ইনভার্সনও ঘটে রিটেনশনও ঘটে, মনে রাখবে ইনভার্সনের পরিমাণ বেশি হয়, এটা মনে রাখবে, কিছু করার নেই, রিটেনশনের পরিমাণ কম হয়। তাহলে SN1 বিক্রিয়া ইনভার্সন রিটেনশন উভয় ঘটে, ইনভার্সনের পরিমাণ বেশি হয়, রিটেনশনের পরিমাণ কম হয়। আচ্ছা এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ গেছে, সেগুলো লেখা হয়নি, আমি লিখে দিই। চলো কি কি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, SN2 বিক্রিয়ায় কেবলমাত্র কি ঘটে, ইনভার্সন ঘটে, ইনভার্সন। SN1 এ কি ঘটে, রিটেনশন। SN1 এ কি হয়, রিটেনশন প্লাস ইনভার্সন ঘটে, এবং ইনভার্সন গ্রেটার দেন রিটেনশন। আরো কি, রেসিমিক মিক্সচার তৈরি হয়, তোমরা জানো আগের ক্লাস আমি পড়িয়েছি, দুটি এনানসিওমারের মিশ্রণকে কি বলে, রেসিমিক মিশ্রণ বলে। দুটি এনানসিওমারের মিশ্রণকে কি বলে, রেসিমিক মিশ্রণ বলে। দেখো এই যে দুটি যৌগ তৈরি হলো, একটি যৌগ আর একটি যৌগের মিরর ইমেজ, একটি যৌগ আরেকটি যৌগের কি মিরর ইমেজ। তাহলে এই দুটি যৌগ কি একে অপরের এনানসিওমার, তাহলে SN1 বিক্রিয়া এনানসিওমার তৈরি হয়।
এবং এই দুটি এনানসিওমারের সমানুপাতিক মিশ্রণকে কি বলি? রেসিমিক মিশ্রণ বলি। এর আগে আমি বলেছি যে দুটি এনানসিওমারের মিশ্রণকে কি বলে? রেসিমিক মিশ্রণ বলে। দেখো, যারা এই এনানসিওমার রেসিমিক মিশ্রণ তোমরা যারা জানো না, তোমাদের কিন্তু এগুলো কঠিন লাগবে। তো এই পার্টটা তোমরা স্কিপ করতে পারো, আমি বারবার বলছি, কারণ এগুলো তো অপটিক্যাল আইসোমারের পার্ট। সেহেতু অপটিক্যাল আইসোমার ভালো করে না জানলে এটা তুমি বুঝতে পারবে না। তাহলে যেহেতু দুটো এনানসিওমার তৈরি হচ্ছে, তাহলে দুটো এনানসিওমারের মিশ্রণকে আমরা কি বলি? রেসিমিক মিশ্রণ বলি। এই দুটো, তার মানে এখানে রেসিমিক মিশ্রণ তৈরি হয়। এবং যেহেতু ইনভার্সনের পরিমাণ বেশি, রিটেনশনের পরিমাণ কম, তার মানে কি 100% রেসিমিক মিশ্রণ নয়, যেটা 100% নয়, কারণ ইনভার্সন বেশি, রিটেনশন কম। তাহলে SN1 SN2 সম্পর্কে কথাগুলো মনে রাখতে হবে। SN1 এ কেবলমাত্র ইনভার্সন হয়, SN2 তে ইনভার্সন রিটেনশন উভয় হয়, এবং রেসিমিক মিশ্রণ তৈরি হয় যেটা 100% নয়, ইনভার্সনের পরিমাণ বেশি, রিটেনশনের পরিমাণ কম। চলো এবার কিছু প্রশ্ন দেখে নেব। চলো, SN1 বিক্রিয়ার ক্রম ভেরি সিম্পল। CH3 CH3H, আর এখানে কি CH3, এগুলো আগে করালাম। তাহলে কোনটা ভালো SN1 দেবে? স্টেবল কার্বোক্যাটায়ন। পিএইচ মানে কি? পিএইচ মানে কি? ফিনাইল রিং। তাহলে এ যদি কার্বোক্যাটায়ন তৈরি করে, এ যদি কার্বোক্যাটায়ন তৈরি করে, এটা এ যদি কার্বোক্যাটায়ন তৈরি করে, এটা একটা হাইড্রোজেন এখানে আছে, আর এটা কি? তাহলে কোন কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি? এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, তো ভালো SN1 কে দেবে? এটা, তারপরে এটা, তারপরে এই তিনটে বেঞ্জিন বলয়ের সাথে রেজোনেন্স করছে কার্বোক্যাটায়ন, রেজোনেন্স স্টেবল। এই দুটো বেঞ্জিন বলয়ের সাথে, এই একটা বেঞ্জিন বলয়ের সাথে। চলো নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট। এই কোশ্চেনটা দেখো, তাহলে এখানে লোন পেয়ার আছে, তাহলে এই বন্ড যদি ভেঙে যায়, এই বন্ড যদি ভেঙে যায়, তাহলে কার্বোক্যাটায়ন কি তৈরি হবে? এই কার্বোক্যাটায়ন কি তৈরি হবে? এই বন্ড যদি ভেঙে যায়, আমরা এই ধরনের কার্বোক্যাটায়ন তৈরি করব। এবং দেখো, পজিটিভ সিগমা পাই, লোন পেয়ার সিগমা পাই সিগমা, দেখো কার্বোক্যাটায়ন, এই দেখো রেজোনেন্স করছে, এবং এখানে দেখো 6 পাই ইলেকট্রন। যারা অ্যারোমেটিসিটি ব্যাপারটা জানে তারা বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। দুটো পাই বন্ড রেজোনেন্স করছে, আর এই লোন পেয়ারটাও যদি রেজোনেন্স করে, এই লোন পেয়ারটাও পাই ইলেকট্রনের মতো আচরণ করবে। ফলে এখানে কতগুলি পাই ইলেকট্রন আছে? 6 পাই ইলেকট্রন আছে, ফলে এ অ্যারোমেটিক। তাহলে এই কার্বোক্যাটায়নটি অ্যারোমেটিক। আর এই বন্ড যদি ভেঙে দিই আমরা, তাহলে এ কি কার্বোক্যাটায়ন তৈরি করবে? এ কি কার্বোক্যাটায়ন তৈরি করবে? এখানে প্লাস, এটা কি? এটা নন অ্যারোমেটিক। বলে অ্যারোমেটিক কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, অ্যারোমেটিক কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হয়, তাই এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যেহেতু বেশি, এ ভালো SN1 দেবে। এই যৌগগুলি, এখান থেকে যদি বন্ড ভেঙে যায়, এই জায়গায় পজিটিভ চার্জ, এখান থেকে যদি বন্ড ভেঙে যায়, এখানে পজিটিভ চার্জ, এখান থেকে যদি বন্ড ভেঙে যায়, এখানে পজিটিভ চার্জ। এটাকে যদি আমরা এ বলি, এটাকে যদি আমরা বি বলি, এটাকে যদি সি বলি, এটা কি? এটা আমাদের অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, সরি। দেখো, এটা খুব মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যৌগটিতে দেখো, 4n সমান 4 পাই ইলেকট্রন, মানে n এর মান 1, 4n এর সূত্র মেনে চলছে, তাই এটি কি? তাই এটি অ্যান্টি অ্যারোমেটিক। যারা অ্যারোমেটিসিটি জানো না, তারা এই কোশ্চেনগুলো স্কিপ করতে পারো ভাই, সত্যি বলছি, কারণ বুঝতে পারবে না। তাহলে এ কি অ্যান্টি অ্যারোমেটিক? আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে অ্যারোমেটিক হলে সবচেয়ে বেশি স্টেবল অ্যারোমেটিক, তারপরে নন অ্যারোমেটিক, তারপরে নন অ্যারোমেটিক, আর সবচেয়ে শেষে অ্যান্টি অ্যারোমেটিক। মানে অ্যান্টি অ্যারোমেটিক যৌগের স্টেবিলিটি সবচেয়ে কম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4n এর সূত্র মানছে, তাহলে এটা অ্যান্টি অ্যারোমেটিক। যদিও দুটো পাই বন্ডের সাথে রেজোনেন্স করছে, দুটো পাই বন্ডের সাথে রেজোনেন্স করছে, ঠিক আছে, বাট যৌগটি যেহেতু অ্যান্টি অ্যারোমেটিক, তাই এর স্টেবিলিটি সবচেয়ে কম। এ কনজুগেশনের জন্য স্টেবল হচ্ছে। এ নন অ্যারোমেটিক, এ নন অ্যারোমেটিক, এ নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিকের স্টেবিলিটি বেশি। এ কতগুলি পাই ইলেকট্রন আছে? 4 পাই ইলেকট্রন, 2 পাই ইলেকট্রন, একটা পাই বন্ড, দুখানা পাই ইলেকট্রন, মানে কি? অ্যারোমেট 4n+2 এর সূত্র মানছে, কিন্তু এখানে এই কার্বনের সংকরায়ন sp3 হওয়ার কারণে এটি কি? এটি নন অ্যারোমেটিক। তাহলে আমরা জানি নন অ্যারোমেটিক কম্পাউন্ডের স্টেবিলিটি অ্যান্টি অ্যারোমেটিক অপেক্ষা বেশি। তাহলে বি, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? বি এর স্টেবিলিটি সবচেয়ে বেশি, তারপরে সি, সবার শেষে এ। ভাই কোশ্চেন তুমি গুলিয়ে ফেলবে এটা।
বোঝা গেল কি বললাম? আর এ আলফা হাইড্রোজেন জনিত কারণে স্টেবল, এটা আলাদা বিষয়, কিন্তু এটা এটা অ্যান্টি অ্যারোমেটিক বলে সবার শেষে চলে যাচ্ছে। চলো নেক্সট, এই যৌগগুলির স্টেবিলিটি, কে ভালো SN1 দেবে, কে ভালো SN1 দেবে? এটা 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 হবে না, এটা। তাহলে প্রত্যেকের মধ্যে রেজোনেন্স আছে, বাট এখানে এক্সট্রা আলফা হাইড্রোজেন কতগুলি আছে? 9টি। এর আলফা হাইড্রোজেন কতগুলি আছে? 3টি। এর আলফা হাইড্রোজেন নেই, অনলি রেজোনেন্স। তাহলে এর স্টেবিলিটি সবচেয়ে বেশি, এ ভালো SN1 দেবে। তারপরে এটা, তো যে কার্বোকার্বনের স্টেবিলিটি বেশি সেই ভালো SN1 বিক্রিয়া দেবে। চলো এটা, এই বন্ড ভেঙে দাও, এই বন্ড ভেঙে দাও। এই বন্ড যদি ভেঙে দিই তাহলে Cl এখান থেকে চলে যাবে, তাহলে কি হবে? অক্সিজেন, তার উপরে লোন পেয়ার আছে। তোমাদেরকে ক্লাস 11-এ পড়িয়েছিলাম, পজিটিভ চার্জ কার্বোকাটায়নের ফাঁকা পি কক্ষক আছে, এই লোন পেয়ার এখানে ডোনেট করবে, ফলে রেজোনেন্স করবে। কিন্তু এখানে রেজোনেন্স নেই, এখানে কেবলমাত্র আলফা হাইড্রোজেন। এ যে কার্বোকাটায়ন তৈরি করবে তার কেবলমাত্র আলফা হাইড্রোজেন 2টি। আর এখানে কার্বোকাটায়নের পাশে লোন পেয়ার থাকার কারণে লোন পেয়ার এই কার্বোকাটায়নের ফাঁকা পিতে ডোনেট করবে। এগুলো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, বারবার বলছি, বোর্ডের পরীক্ষা নাও পড়তে পারে। তাহলে এই কার্বোকাটায়ন রেজোনেন্স করবে, ফলে এর স্টেবিলিটি বেশি, ফলে এ ভালো SN1 বিক্রিয়া দেবে। তোমাদের ক্লাস 11-এ পড়িয়েছিলাম, কার্বোকাটায়নের পাশে যদি লোন পেয়ার থাকে, সেই লোন পেয়ারের সাথে কার্বোকাটায়নের ফাঁকা পি কক্ষকের রেজোনেন্স হয়। চলো ব্যাক বন্ডিং এর মাধ্যমে, চলো এটা এটা এই বন্ড ভেঙে দাও, ভেঙে দিলে কি তৈরি হবে? এই বন্ড ভেঙে দাও, ভেঙে দিলে কি তৈরি হবে? প্লাস চার্জ। এ কি তৈরি করবে? প্লাস চার্জ। দেখো সরি, এখানে প্লাস চার্জ, এর রেজোনেন্স আছে, রেজোনেন্স আছে, রেজোনেন্স নেই, এ বেশি স্টেবল, এ ভালো SN1 দেবে। তাহলে SN1 এর অর্ডার কি হবে? এটা এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। এবার দেখো, 1 ডিগ্রি হ্যালাইড সাধারণত কি হয়? SN1 বিক্রিয়া, SN1 বিক্রিয়া 1 ডিগ্রি হ্যালাইড কি হয়? সবচেয়ে কম হয়। SN1 বিক্রিয়া 1 ডিগ্রি হ্যালাইড সবচেয়ে কম সাড়া দেয়। 1 ডিগ্রি হ্যালাইড SN1 বিক্রিয়া কম সাড়া দেয়, কিন্তু এই 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল নয় মানে 1 ডিগ্রি হ্যালাইড CH2Cl এ কিন্তু SN1 বিক্রিয়া সাড়া দেয়। কেন? কারণ এই Clটা যখন ভেঙে যাচ্ছে, যাওয়ার ফলে অর্থাৎ অ্যালাইল ক্লোরাইড এখানে কি তৈরি করছে? CH2+, পজিটিভ সিগমা পাই রেজোনেন্স করছে, ফলে এর রেজোনেন্স স্টেবল হচ্ছে। রেজোনেন্সের দ্বারা, এর রেজোনেন্সের দ্বারা স্টেবিলিটি পাচ্ছে, রেজোনেন্সের দ্বারা স্টেবিলিটি পাচ্ছে, রেজোনেন্সের দ্বারা স্টেবিলিটি পাচ্ছে। তাই এটা, এই যৌগটি কেবলমাত্র SN1 দেয় 1 ডিগ্রি হওয়ার সত্ত্বেও। হ্যাঁ, অ্যালাইল ক্লোরাইড। চলো নেক্সট, SN1 এবং SN2 বিক্রিয়া ঘটায় না এমন কিছু যৌগ আছে, দেখো তার মধ্যে এটা একটা। SN1 বা SN2 কোনোটাই ঘটায় না। কেন এটা ঘটায় না? তোমরা ক্লাস 11-এ যারা আমার কাছে পড়েছো তারা জানবে। দেখো এই কার্বনের উপরে কি আছে? লোন পেয়ার। এই লোন পেয়ার দেখো সিগমা পাই রেজোনেন্স করছে। তাহলে রেজোনেন্স করার কারণে এই কার্বনের উপরে মাইনাস CH ডবল বন্ড Cl প্লাস, ফলে এই কার্বন ক্লোরিন কি হচ্ছে? CCl বন্ধন দ্বিবন্ধন ক্যারেক্টার, CCl বন্ধন দ্বিবন্ধন চরিত্র লাভ করছে, এবং দ্বিবন্ধন চরিত্র লাভ করার ফলে এই বন্ড ভাঙাও কঠিন হয়ে যাচ্ছে। বন্ড যদি, এই CCl বন্ড যদি না ভাঙে, এতক্ষণ ধরে তো তোমরা এটাই শিখলে, তাহলে কিভাবে SN1 SN2 তে সাড়া দেবে? তাহলে যেহেতু এখানে ক্লোরিনের লোন পেয়ার এই পাই বন্ডের সাথে রেজোনেন্স করে, যার ফলে CCl বন্ধন দ্বিবন্ধন ক্যারেক্টার লাভ করে, তাই CCl বন্ধন ভাঙা কঠিন, ভাঙে না, তাই SN1 এ সাড়া দেয় না। সিমিলারলি একই কারণে এই যে ক্লোরোবেনজিন আছে না, ক্লোরোবেনজিন এই এখান থেকে কি করে? রেজোনেন্সে পার্টিসিপেশন করে। রেজোনেন্সে পার্টিসিপেশন করার ফলে ডবল বন্ড Cl ক্লোরিনের উপরে প্লাস, ফলে সেম রিজন এখানে CCl বন্ধন ডবল বন্ড ক্যারেক্টার, CCl বন্ড দ্বিবন্ধন ক্যারেক্টার। এছাড়াও নিউক্লিওফাইল যখন এই কার্বনে অ্যাটাক করতে যাবে SN2 বিক্রিয়া হওয়ার জন্য, এই বড় বেনজিন রিং থাকার কারণে ক্লোরিন বা লিভিং গ্রুপ যে কার্বনে যুক্ত আছে, সেই কার্বনের সাথে দেখো বড় বেনজিন বলয়
যুক্ত থাকার কারণে, স্টেরিক হিন্ড্রেন্স থাকার কারণে এই নিউক্লিওফাইল গিয়ে ব্যাকসাইড অ্যাটাক করতে পারছে না। এই সমস্ত কারণে ক্লোরোবেনজিনও কিন্তু SN1 SN2 তে সাড়া দেয় না। এই বাইসাইক্লিক কম্পাউন্ড, এখান থেকে Cl যদি বেরিয়ে যায়, এখান থেকে Cl যদি বেরিয়ে যায়, তাহলে দেখো এই রকম এই ধরনের এখানে মনে করো পজিটিভ চার্জ তৈরি হবে এবং একে ব্রেডস রুল বলে একটা রুলস আছে। ব্রিজ হেড পজিশনে পজিটিভ চার্জ আনস্টেবল, এগুলোকে ব্রিজ পজিশন, এই ব্রিজ পজিশনে পজিটিভ চার্জ আনস্টেবল হয়। তাই এই স্পাইরো যৌগে, এই ধরনের যৌগগুলিতে SN1 SN2 হয় না, ক্লোরোবেনজিনে হয় না, আর ভিনাইল ক্লোরাইডে SN1 SN2 হয় না। কারণগুলো জেনে গেছো, স্টেরিক হিন্ড্রেন্স, CCl ডবল বন্ড ক্যারেক্টার, এবং আরো একটা রিজন আছে ভাবতে পারো, এই নিউক্লিওফাইলের সাথে, নিউক্লিওফাইল নেগেটিভ, বেনজিন বলয়ের মধ্যে কি আছে, বেনজিন বলয়ের মধ্যে পাই ইলেকট্রন আছে, বেনজিন বলয়ের মধ্যে পাই ইলেকট্রন আছে। এই পাই বন্ডের মধ্যে থাকা পাই ইলেকট্রনের চার্জ কি, নেগেটিভ। আর এই নেগেটিভ পাই ইলেকট্রনের সাথে নিউক্লিওফাইলের কি হয়, রিপালশন হয়। নিউক্লিওফাইলও নেগেটিভ, বেনজিন বলয়ের মধ্যে পাই ইলেকট্রন সেও নেগেটিভ, ফলে নেগেটিভ রিপালশনের কারণে এই নিউক্লিওফাইল গিয়ে ব্যাকসাইড অ্যাটাক করতে পারে না। তাহলে এই তিনটি কারণে কিন্তু SN2 বা SN1 হয় না। চলো এটা এই দুটি যৌগের মধ্যে কে ভালো SN1 দেবে, SN1 অর্ডার, SN1। তাহলে এটা কি বলো, CH3, এটা কি বলো CH3, Cl চলে গেলে পজিটিভ চার্জ এখানে এটা। আচ্ছা এখানেও দেখো এই ডবল বন্ড, এখানে চলে আসছে CH3, এই জায়গায় প্লাস। দেখো এখানে 3খানা আলফা হাইড্রোজেন, 2খানা আলফা হাইড্রোজেন, 5টা আলফা হাইড্রোজেন প্লাস পজিটিভ সিগমা পাই রেজোনেন্স। ফলে এখানে কিন্তু দেখো পজিটিভ সিগমা পাই, ফলে এখানে রেজোনেন্সটা কিন্তু হচ্ছে না। এর 6টা আলফা হাইড্রোজেন আছে, 8টা আলফা হাইড্রোজেন, কিন্তু রেজোনেন্স নেই। এর রেজোনেন্স স্টেবিলিটির কারণে এর SN1 কিন্তু ভালো দেবে, SN1 কি দেবে, ভালো দেবে। চলো নেক্সট, এই দুটি যৌগের মধ্যে কে ভালো SN1 দেবে, CH2 প্লাস। আর এ তো ব্রোমোবেনজিন, এ তো লোন পেয়ার রেজোনেন্স করে দিচ্ছে, মানে অলরেডি বললাম যে SN1 বা SN2 দেবে না, তাহলে SN কে দেবে, ভালো দেবে। কার্বোক্যাটায়ন বেনজিন বলয়ের মাধ্যমে রেজোনেন্স স্টেবিলিটি পাবে। চলো মন দিয়ে দেখো, আরো কিছু স্পেশাল কোশ্চেন নিয়ে এসেছি ভাই। এগুলো হচ্ছে স্পেশাল কোশ্চেন, এগুলো হলো কি স্পেশাল কোশ্চেন, মন দিয়ে শোনো। এখানে লেখা আছে SN2, যে SH মাইনাস, এটা একটা নিউক্লিওফাইল, যে প্রোডাক্ট কি হবে, মন দিয়ে শোনো, তুমিও পারবে। জাস্ট এটাকে আমরা ব্রোকেন লাইন করে দেবো। কেন এটা করলাম, আমি তো শুধু এখানে SH একটা নিউক্লিওফাইল, তাহলে এখানে যেহেতু মোটা লাইন আছে, আমি এটাকে ভাঙা লাইন করলাম। কারণ যেহেতু বলেছে আমার এখানে SN2, তাহলে বলে দেবে তোমাকে SN2, যেহেতু আমাকে বলেছে SN2, তাহলে আমি কি জানি SN2 তে ইনভার্সন হয়ে যায়, যেটা অ্যাবাভ দা প্লেন আছে Cl, তার জায়গায় SH মাইনাসটা কি হবে, বিলো দা প্লেন হয়ে যাবে। তাহলে এই ধরনের, কারণ উল্টে যাবে, লিভিং গ্রুপের পজিশনটা উল্টে যায়, মনে করে দেখো ইনভার্সন হয়ে যায়। তাহলে এটা এই মোটা লাইন দিয়ে আছে, মানে ত্রিমাত্রিক সমবায়বতা অনুযায়ী প্রোডাক্ট জানতে চাইছে। Cl যদি অ্যাবাভ দা প্লেন থাকে, SH মাইনাস যখন Cl এর জায়গায় যুক্ত হবে, সেটা হয়ে যাবে বিলো দা প্লেন, রাইট। OH মাইনাস, এখানে দেখো Br আছে, তাহলে এটাকে এক কাজ করবে, তুমি এক কাজ করো, তুমি এই ডিটাকে এখানে রাখো, এইচটাকে এখানে দাও, ডিটাকে এখানে জাস্ট এক্সচেঞ্জ করে দিতে হবে। Br দেখো তুমি এভাবেও করতে পারো, আমি এটাকে আলাদা করে দেখাচ্ছি। এটা মনে করো এখানে তুমি Br রাখো, এটাকে তুমি ডি রাখো, তোমার মতো করে সাজিয়ে নাও, কোনো অসুবিধা নেই। এবার এখানে যখন তুমি OH মাইনাস দিচ্ছ না, একটা পেয়ারের চেঞ্জ হবে, তাহলে এখানে তুমি রাখো OH, এখানে রাখো ডি, যেমন আছে রাখো, এখানে রাখো H, না কনফিগার, এটাকে সাজিয়ে নিলাম। আর তুমি এই জিনিসটা যদি তুমি এখানেও লেখো, এটাই অ্যান্সার। খেয়াল করে দেখো, এর ঠিক উল্টো দিকে যুক্ত হয়েছে OH, এটাকেই বোঝাচ্ছি। চলো, কারণ আমরা জানি SN2 বিক্রিয়ায় অপোজিট ডাইরেকশনে যুক্ত হয়। চলো এটা একটু ডিটেলস হয়ে যাচ্ছে, এগুলোকে ভাবছি আর করাবো না। চলো এটা করি, এই কোশ্চেনটা আমরা সলভ করি। NaI দেওয়া হলো অ্যাসিটোন, NaI অ্যাসিটোন দিলে SN2 বিক্রিয়া হয়, তোমরা জানো NaI অ্যাসিটোন দিলে SN2 বিক্রিয়া হয়। তাহলে একদম সিম্পল,
যেমন আছে তেমন, যেমন আছে তেমন, এটা হয়ে যাবে ভাঙা ভাঙা লাইনে আয়োডিন বিয়ারের জায়গায়। মোটা লাইনে আছে অ্যাবাভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন। আবার Na(N3) দেওয়া হলো, কি দেওয়া হলো? Na(N3), তার মানে কি N3 মাইনাস দেওয়া হলো, তাহলে N3 মাইনাস দিলে সেম ঘটনা, আবার SN2 বিক্রিয়া হবে। SN2 বিক্রিয়া হলে কি হবে? N3 এখানে যুক্ত হবে, এটা অ্যাবাভ দ্য প্লেন ছিল, এটা বিলো দ্য প্লেন ছিল, আবার অ্যাবাভ দ্য প্লেন হয়ে যাবে। N3 মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করবে আয়োডিনটাকে, N3 মাইনাস এখানে যাবে গিয়ে অ্যাটাক করবে আয়োডিনটাকে, বের করে দেবে। আমাকে মূল ত্রিমাত্রিক সমবায়বতা জানতে চাইছে, এইরকম ভাবে প্রকাশ করছে, মানে বিআর চলে গেল, বিআর ছিল অ্যাবাভ দ্য প্লেন, আয়োডিন গিয়ে যুক্ত হলো, ভাঙা ভাঙা লাইন বিলো দ্য প্লেন। আবার N3 মাইনাস গিয়ে অ্যাটাক করলো, আয়োডিন বেরিয়ে গেল, SN2 বিক্রিয়া হলো, মানে আবার N3 চলে এলো অ্যাবাভ দ্য প্লেন, রাইট? তাহলে এটা হয়ে যাবে আমাদের কি এ, এটা হয়ে যাবে আমাদের বি। আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি, আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি। এটা NaI, তাহলে এখানে এর জায়গায় কি লিখবো? যেহেতু কাইরাল কার্বন আছে, তাহলে আচ্ছা সরি, এটা কি হবে? H, আচ্ছা এটা একটু এক্সট্রা দিয়েছি, OH এর সাথে বিক্রিয়া করলে এটা হয়ে যায় ONA। এই O এর সাথে NA টা যুক্ত হয়, কিভাবে হয় অ্যালকোহল চ্যাপ্টারে পড়াবো। এবার CH3I দেওয়া হলো, তাহলে CH3I আচ্ছা এই কোশ্চেনটা স্কিপ করে যাই, ঠিক আছে? এটা তো পরের কনসেপ্টে ছিল। CH3I O মাইনাস, এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, নিউক্লিওফাইল দেখো নেগেটিভ চার্জ, অ্যাটাক করবে, আয়োডিন বেরিয়ে যাবে, তাহলে কি হবে? CH3H, SN2 বিক্রিয়া হচ্ছে না, SN2 বিক্রিয়া হচ্ছে না, দেখো তো SN2 বিক্রিয়া হচ্ছে, ব্যাক সাইড অ্যাটাক, ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে ভাই, ব্যাক সাইড অ্যাটাক। কি হচ্ছে এটা? ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে। তাহলে এই O মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করছে, CH3 বেরিয়ে যাচ্ছে, ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে SN2। কিন্তু পার্থক্যটা এই জায়গাতে, এখানে কিন্তু কে অ্যাটাক করছে? O মাইনাস কোন কার্বনে অ্যাটাক করছে? যে কার্বনে অ্যাটাক করছে সেই কার্বনটা কাইরাল নয়, তাহলে এখানে আমাদের কনফিগারেশনের কথা ভাবার দরকার নেই, এটা হয়ে যাচ্ছে আমাদের বি, রাইট? এটা আমাদের হয়ে যাচ্ছে বি। চলো, এই হলো আমাদের মূল বিষয়, এটাকে আমরা স্কিপও করে দিতে পারি, এটা নেক্সট এতে। এই ছিল আমাদের SN1 SN2 বিক্রিয়া। আশা করি ক্লাসটা তোমাদের নিশ্চিত ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে। আবারও বলছি, এই ক্লাসে কিন্তু যাদের অপটিক্যাল আইসোমার সম্পর্কে ধারণা নেই, যারা এনানসিওমার কি জানে না, যারা রেসিমিক মিশ্রণ কি জানে না, এই বিষয়গুলো যাদের অজানা, যাদের ফ্লাইং ওয়েজ প্রজেকশন সম্পর্কে অজানা, তারা কিন্তু ওই রিটেনশন RS নোমেনক্লেচার যারা জানে না, তাদের কিন্তু স্ট্রিও কেমিস্ট্রি অফ SN1 SN2 এটা কিন্তু সে বুঝতে পারবে না। আগে তোমাকে RS ব্যাপারটা জানতে হবে, ফ্লাইং ওয়েজ ফিশার সম্পর্কে জানতে হবে, তারপরে তুমি ত্রিমাত্রিক সমবায়বতা বুঝতে পারবে। যদি ত্রিমাত্রিক সময় ইনভার্সন ডিটেনশন তবে বুঝতে পারবে। যদি মনে করো এটা আমার অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি না, তাহলে তোমাকে আগে এগুলো পড়তে হবে, তারপরে তুমি SN1 SN2 ত্রিমাত্রিক সমবায়বতা বুঝতে পারবে। ঠিক আছে? তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ।